তো চলুন আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অন সাইট অপটিমাইজেশন। বলে রাখা ভালো যে আমরা যেটা দুইটা জিনিস জানি, সেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, তাই না? আমরা জানি জিনিসটা এইভাবে জানি, কিন্তু অ্যাকচুয়ালি অন পেজ বলতে আর অন সাইট বলতে এক জিনিস বোঝায় না। অন সাইট এক জিনিস, অন পেজ এক জিনিস, ঠিক আছে? তো অন সাইট যেটা, সেটা হচ্ছে আপনার পুরো সাইটটাকে কনফিগার করা, সেটা হচ্ছে অন সাইট অপটিমাইজেশন। আর অন পেজ যেটা, সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল পেজগুলো, আলাদা আলাদা পেজগুলোকে কনফিগার করা, সেটা হচ্ছে অন পেজ। তার মানে আলাদা আলাদা পেজকে কনফিগার করা হচ্ছে অন পেজ, আর পুরো সাইটকে একবারে কনফিগার করা হচ্ছে অন সাইট অপটিমাইজেশন। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পুরো সাইটকে কনফিগার করার জন্য যেটা প্রয়োজন, ঠিক আছে, সেটা সেই অন সাইটের ব্যাপারটা দেখবো। তার মধ্যে দুটা পার্ট করেছি, প্রথম পার্টে নিয়ে আমরা কিছু কাজ দেখব। তো চলুন, যেটা করতে হবে, তো আপনি যখন একটা সাইটকে অন সাইট কনফিগার করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখন আপনাদের তো সাইট আপাতত অনেকের নাই, তাই না? এক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে একটা সাইট থাকতে হবে। আর সেটার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সাইটের একটা ডোমেইন নেম নিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আপনার সাইটের একটা নাম থাকবে, সেটাকে আমরা ডোমেইন নেম বলি। তো সেই ডোমেইন নেম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ডোমেইন নেম কিনতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি এটা আপনারা ম্যানেজ করে নেবেন পরে। আর এছাড়া আপনার সাইটটাকে কি করতে হবে, একটা স্পেসে সেটাকে হোস্ট করাইতে হবে, অর্থাৎ সাইটটাকে কোথাও ইনস্টল করে রাখতে হবে সার্ভারে। সেই সার্ভার থেকে ভিজিটররা ডেটা ট্রান্সফার হবে আর কি। তো যাই হোক, তো এই ডোমেইন হোস্টিং এর বিষয়টাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, অর্থাৎ আমার এই যে ডোমেইনটা, সেই ডোমেইনটাকে আমি হোস্ট করব। কোথায় হোস্ট করব? আমার হোস্টিং প্যানেলে আমি হোস্ট করব। যখন আপনি একটা হোস্টিং কোম্পানি থেকে যখন হোস্টিং এবং ডোমেইন প্যাকেজটা যখন আপনি কিনবেন, কেনার পর তারা আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিবে, যেটাকে আমরা সি প্যানেল হিসেবে চিনি। এই কন্ট্রোল প্যানেল, দুইটা কন্ট্রোল প্যানেল থাকে, একটা হচ্ছে ডোমেইনের জন্য কন্ট্রোল প্যানেল থাকে, আর একটা হচ্ছে হোস্টিং এর জন্য কন্ট্রোল প্যানেল থাকে, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, এখন ওই হোস্টিং প্যানেলে আপনার এই ডোমেইনটাকে ইনস্টল করতে হবে। এখন ইনস্টল করার ক্ষেত্রে বেশ কিছু অপশন থাকবে, প্ল্যাটফর্ম থাকবে। এখন আপনি যে প্ল্যাটফর্ম খুশি সেই প্ল্যাটফর্ম আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমরা উইন্ডোজ, কেউ 7 চালাই, কেউ উইন্ডোজ 8 চালাই, কেউ উইন্ডোজ 10 চালাই, কেউ উইন্ডোজ এক্সপি চালাই, কিন্তু সবগুলো দিয়ে কি আমার কাজটা কি হয়, তাই না? তো ঠিক একইভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার প্ল্যাটফর্ম হতে পারে, এটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম হতে পারে, এটা ম্যাজেন্টো প্ল্যাটফর্ম, ঠিক আছে? বিভিন্ন ধরনের ওই ক্ষেত্রেও প্ল্যাটফর্ম থাকে। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে প্ল্যাটফর্মটা, সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো কিভাবে আপনি আপনারা যেহেতু সবাই অনেকেই বিগিনার লেভেলে আছেন, তো বিগিনার লেভেলে থাকা অবস্থায় আপনাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে আহ, আপনাদের জন্য ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে সহজ হবে এবং এটা সবচেয়ে জনপ্রিয়। তো ওয়ার্ডপ্রেস সাইটটাকে কিভাবে আপনি কনফিগার করবেন, কিভাবে সেট করবেন, কিভাবে ইনস্টল করবেন, এই ব্যাপারগুলো আমরা একটু দেখব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের বিষয়টা। আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন, তখন সেই হোস্টিং কোম্পানি আপনাকে যে সি প্যানেলটা দিবে, সেই সি প্যানেলটার ব্যাপারটা এরকম হবে। এখানে আপনার ডোমেইন নেম থাকবে, ধরুন আপনার ডোমেইন নেমটা আপনারই নাম। তো এখানে লেখা থাকবে www ধরেন করিম.com, তারপর স্ল্যাশ দিয়ে সি প্যানেল এই কথাটা লিখতে হবে। এভাবে লিখলে এরকম একটা ভিউ আসবে। সেই ভিউটাতে আপনাকে কি করতে হবে, ঢুকতে হবে। আর এটা ঢোকার জন্য যে আইডি এবং পাসওয়ার্ড, এটা সেই হোস্টিং কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে? তো আপনি এখানে আপনার ইউজার আইডি এবং আপনি আপনার পাসওয়ার্ড দেওয়াতে আপনি লগ ইন করলেন, ঠিক আছে? এটা হচ্ছে একদম ইনিশিয়াল কাজ, যেটা একদম ইনস্টল করার পরে যেটা আপনাকে করতে হবে, আপনি বেশ কিছু অপশন পাবেন। তার মধ্যে একটা অপশন পাবেন যেটা সফটওয়্যার সার্ভিস লেখা কথা থাকবে, ঠিক আছে? আমরা কিন্তু এই মুহূর্তে আপনার হোস্টিং এর সি প্যানেলে, কন্ট্রোল প্যানেলে আছি, ঠিক আছে?
তো সবাই সিগনেচার করে দিয়ে দিন। তো এই সফটওয়্যার সার্ভিসের যে অপশনটা, এখানে এসে দেখবেন যে বেশ কিছু অপশন আছে। যে একটা আছে সফটওয়্যার পাবেন, অথবা কেউ কেউ ফ্যান্টাস্টিকো নামে একটা পাবেন, যে কোনো একটা পাবেন বা দুইটাই পাবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায় দুই পদ্ধতিতে। একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে কুইক ইনস্টল যেটা, ঠিক আছে। তো আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্ট না, আমরা যেহেতু এসইও স্টুডেন্ট, আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতেই আমরা কাজটা করার চেষ্টা করব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে আপনার লোকাল সার্ভার যেটাকে বলে, অর্থাৎ আপনার ডেস্কটপটাকে আপনি সার্ভার বানাবেন, তারপর পুরো সাইটটাকে আপ করে দিবেন একটা এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল সফটওয়্যারের মাধ্যমে, সেটাকে সার্ভারে ট্রান্সফার করে দিতে পারবেন। তো আমরা সেই কঠিন পদ্ধতিতে যাচ্ছি না, ঠিক আছে। আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতেই অনুসরণ করব। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে কুইক ইনস্টল পদ্ধতিতে আমরা কাজটা করে নিব, ঠিক আছে। তাহলে আমাদের ওই এফটিপি যে সফটওয়্যার, সেটার মাধ্যমে আর ট্রান্সফার করতে হচ্ছে না, অটোমেটিক্যালি কাজটা হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এই কন্ট্রোল প্যানেলে এসে তারপর আপনি সফটওয়্যার সার্ভিসেস এসে আপনি সফটওয়্যার ক্লাসে ক্লিক করুন, ঠিক আছে। সফটওয়্যার ক্লাসে ক্লিক করার পরে সেটা, এরপর বাঁ পাশে দেখতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থাকবে, যে আপনি কি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ইনস্টল করতে যাচ্ছেন, নাকি জুমলা প্ল্যাটফর্ম ইনস্টল করতে চাচ্ছেন, নাকি ম্যাজেন্টো, মানে কোনটাতে। তো এক্ষেত্রে আপনি আপনার সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে নেবেন। আমরা ধরে নিচ্ছি যে আপনি ওয়ার্ডপ্রেস করবেন, তাই ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নেবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশনও চলে এসেছে। তো এই ইনস্টলে আপনি ক্লিক করবেন। এখন আপনি কি হচ্ছে, ইনস্টলে ক্লিক করার ফলে আপনার যে ওই ডোমেইন নেমের ওই সাইটটা ইনস্টল হচ্ছে ওই হোস্টিং প্যানেলে, সার্ভারে। ইনস্টলে ক্লিক করলেন, আর এখানে মোটামুটি যা আছে তাই। জাস্ট আপনার এখানে যদি নিজস্ব নাম বা নিজস্ব কিছু আলাদাভাবে কিছু দিতে হয়, সেই ইনফরমেশনগুলো আপনি দিয়ে নেবেন। এরপর ওই অপশনের একদম নিচের দিকে এসে ফাইনালি ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর যেটা হবে, আপনার সাইটটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনার কাছে একটা মেইল যাবে, ঠিক আছে। তো সেই মেইলটাতে, কারণ আপনি এই বক্সে তো আপনি ইনফরমেশনগুলি দিয়ে দিয়েছেন, তো সেই ভিত্তিতে আপনার কাছে একটা মেইল যাবে। সেই মেইলটা হচ্ছে আমার এটাকে ভেরিফাই করা বা অ্যাক্টিভেট করা। তো ইমেল গিয়ে চেক করবেন, চেক করার পরে সেখানে ইমেলে যে লিঙ্কটা থাকবে, সেটাতে যাবার পরে সেটা আপনাকে কোথায় নিয়ে যাবে, সেটা আপনাকে নিয়ে যাবে আপনার সাইট। এরকম হবে, ধরেন ঠিক আছে। ফর এক্সাম্পল এরকম একটা প্যানেলে আপনাকে নিয়ে যেতে পারে, যদিও এরকম নামে নাই, এই জন্য সে এরকম দেখাচ্ছে। তো আচ্ছা, তো যাই হোক, তো এই ক্ষেত্রে যেটা হবে, আপনার সাইটে যাওয়ার পর ওরা ওরা ওদের সাইটটাকে এভাবে আলাদাভাবে ওরা কনফিগার করে নিয়েছে। তো অথবা সি প্যানেল লিখলে অনেক সময় আসে। তো আপনি যখন আপনার সাইটের নামটা লিখবেন, লিখার পরে যখন আপনি ডব্লিউপি অ্যাডমিন লিখবেন, ঠিক আছে, এই যে অনেকটা এইরকম এইভাবে লিখবেন। এভাবে লিখার পরে সে কি করবে, আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাইবে। কিছু বলতে চাচ্ছেন আপনি, বলতে চাচ্ছেন? ঠিক এভাবে আপনার সাইটটা লিখলেন এবং ডাব্লিউপি স্ল্যাশ সরি হাইপেন অ্যাডমিন স্ল্যাশ দিলেন, ঠিক আছে। দিলে পরে আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাইবে, ঠিক যেমনটা চেয়েছিল একটু আগে সি প্যানেলে ঢুকতে। ঠিক একইভাবে আপনার সাইটে ঢোকার ক্ষেত্রেও আইডি পাসওয়ার্ড চাইবে। আপনি খেয়াল করেছেন আমি একটু আগে যে লগ ইন করেছিলাম, ঠিক ওইভাবে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। আর এটার আইডি পাসওয়ার্ড যখন ইনস্টল করেছিলেন তখনই আপনি ওখানে বলেছিলাম না, যা ইনফরমেশন দেওয়া প্রয়োজন তা তা দিয়ে নেবেন, সেই জায়গাতেই আপনার আইডি পাসওয়ার্ড গুলো ওখানে আছে। আচ্ছা, তো লগ ইন করলেন, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, আপনার সাইটে আপনি ঢুকলেন। এখন সাইটে ঢোকার পরে
এখানে যেরকম ভিউটা দেখতে পাচ্ছেন ওরকম ভিউ হবে না, কারণ যেহেতু এটা নতুন একটা সাইট হবে, সেটাতে একদম ইনফরমেশন কম থাকবে, যে ওই বা পাশে অপশন কম থাকবে, এগুলো অনেক ফাঁকা ফাঁকা থাকবে। ঠিক আছে, যেহেতু এটা একটা রানিং একটা সাইট, তো এই ক্ষেত্রে এই সাইটের অনেকগুলি অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যে কাজটা করব, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরপরই আমার যে প্রথম কাজ সেটা থাকবে, আমরা চলে যাব সেটিংসে। ঠিক আছে, সেটিংসে এসে এখানে যদিও বেশ কিছু অপশন আছে, কিন্তু আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রিডিং এ চলে যাব। ঠিক আছে, রিডিং এ আসার পর যে কাজটা করব আমরা, এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে একটা কথা আছে। তো এখানে আমরা যেটা করব, একটা টিক মার্ক দিয়ে দিব। এটা টিক মার্কটা এই জন্য দিব যেন সার্চ ইঞ্জিন আমার সাইটটা কে সে ইন্ডেক্স না করে, সার্চ ইঞ্জিনে আমার সাইটটাকে সার্চ ইঞ্জিন যেন তার সার্চ ইঞ্জিনের লিস্টে না দেখায়। কেন করব? কারণ এই অবস্থায়, প্রাথমিক অবস্থায় আমার সাইটটাতে কিছুই নাই, একদম ব্ল্যাঙ্ক। এই অবস্থায় যদি সার্চ ইঞ্জিন এসে আমার সাইটটাকে ক্রাউল করে, তাহলে সার্চ ইঞ্জিনের কাছে আমার রেপুটেশনটা খারাপ হবে। কারণ সার্চ ইঞ্জিন এসে দেখবে এই সাইটটা একদম ফাঁকা, কোনো ইনফরমেশন নাই। কথা আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো প্রথমবার সার্চ ইঞ্জিন যখন আসছে, সে দেখছে যে সাইটটাতে কিছুই নাই। এই জন্য আমি সার্চ ইঞ্জিনকে টিক মার্কটা দিয়ে সেভ করে দিব। এর মানে হচ্ছে নিষেধ করে দিচ্ছি যে সার্চ ইঞ্জিন তুমি আমার সাইটটাকে এই মুহূর্তে ক্রাউল করো না, ইন্ডেক্স করো না। ওকে, তো এটা তো রানিং সাইট, এই জন্য এটাতে টিক মার্ক মানে দেয়া নাই। ঠিক আছে, যখন আপনার সব কনফিগার করা শেষ হয়ে যাবে, এরপর ফাইনালি আপনি এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর একদম প্রথম কাজ কি, এই সেটিংসে এসে এই রিডিং এ আসা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ধাপে ধাপে সেটিংসের সবগুলো জিনিস একটু একটু দেখি। তো এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই আপনার এখানে ফাঁকা থাকবে। তো আপনি এখানে প্রথমে আপনার সাইটের একটা যে টাইটেল থাকবে, সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন অনেকটা স্লোগানের মতো আর কি। যেমন রবি, রবি আপন শক্তিতে জ্বলে ওঠো, এরকম স্লোগান থাকে, ট্যাগলাইন থাকে। ঠিক একইভাবে আপনার সাইটেরও একটা স্লোগান বা কোনো একটা ট্যাগলাইন থাকবে। তো সেই জায়গাটাতে আপনার হচ্ছে সাইট রিলেটেড দুই চারটা কথার মধ্যে ট্যাগলাইনটা আপনি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এরপর এখানে আপনি আপনার ইউআরএল টা বসায় দিলেন, সাইটের যে ইউআরএল সেটা আপনি দিয়ে দিলেন। এরপর হচ্ছে গিয়ে মেম্বারশিপ। মেম্বারশিপের ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার সাইটটাতে আরো অন্যদেরকেও আপনি এখানে মেম্বার অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি এটা টিক দিয়ে মানে যে কেউ আপনার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে কি পারবে না, যদি এমন হয় তাহলে এটা টিক মার্ক দিবেন। আর যদি কেউ আপনার সাইটে রেজিস্ট্রেশন করতে না হয়, আপনারই সাইট হয় ব্যক্তিগত, তাহলে এখানে কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, আর এই ক্ষেত্রে যেটা করা যায়, যে যদি কেউ অ্যাড হয়, সেক্ষেত্রে তাকে কি কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড হবে নাকি অথর নাকি এডিটর, এইগুলো সেট করে দেওয়া যায়। টাইম জোন আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো জরুরি বিষয় না। এটা আপনি মানডে বা ফ্রাইডে যাই রাখেন, মানডে থাকলেই আমার মনে হয় ভালো, যেভাবে আছে ভালো। তারপর ফাইনালি এটা সেভ করে এদিক থেকে বের হয়ে গেলেন। ঠিক আছে, আচ্ছা, এরপর রাইটিংস। যাদের সমস্যা হবে প্রশ্ন লিখে রাখবেন। ঠিক আছে, এরপর যে কাজটা করব আমরা, আমরা এরপর রাইটিং এ চলে এসেছি। রাইটিং এ আমাদের ডিফল্ট ভাবে যা থাকবে আমরা তাই রাখবো। আমাদের এখানে তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই আপাতত। আমরা
রিডিংসে প্রথমেই চলে এসেছিলাম। রিডিংস থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু কিছু সাইট আছে যাদের হোম পেজে আসলে দেখবেন যে সেখানে একটা বিশাল লম্বা একটা আর্টিকেল আছে। সাধারণত ওগুলি হয় অ্যাফিলিয়েট টাইপের সাইটের, অর্থাৎ একটা নির্দিষ্ট সার্ভিস অথবা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট সম্পর্কে একটা ডিটেলস হিস্টোরি থাকে। সাধারণত কর্পোরেট সাইটগুলিতে বা প্রোডাক্ট ওরিয়েন্টেড সাইটগুলিতে এরকম হয় ল্যান্ডিং পেজ যেটা। তো আপনি যদি চান যে আপনার হোম পেজে একটা নির্দিষ্ট একটা পেজ চলে আসবে, শুধু একটা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা স্টোরি আসবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার সাইটটাতে, হ্যাঁ 2 মিনিট আগে বলতে এই সিটিংসের এখান থেকে এই পেজটা এই রিডিং এর, আচ্ছা রিডিং এ এসে যেটা আপনি করবেন সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রন্ট পেজ ডিসপ্লে, অর্থাৎ প্রতিটা সাইটেরই একটা স্পেশাল পেজ থাকে, একটা মূল পেজ থাকে যে কোনো সাইটের। তো মূল পেজটা হয় সাধারণত ব্লগ সাইটগুলিতে কি হয়, আমার লেটেস্ট যে 5টা 10টা যে পোস্টগুলি থাকে সেটাই তো শো করে, তাই না? এমনটাই আমরা দেখি। তো যদি তেমনটাই রাখতে চান তাহলে তো আর এখানে আপনার কিছু করার প্রয়োজন নাই, লেটেস্ট পোস্টগুলোই শো করবে। আর যদি আপনি চান যে না আমার সাইটের যে মূল পেজটা থাকবে সেই পেজটা একটা স্ট্যাটিক পেজ হবে, অর্থাৎ ওই পেজটাতে ওইটা একটা ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করব, অর্থাৎ এই পেজটাতে এসে সে যে আমার রিসেন্ট যে 5টা 7টা যে পোস্ট, এই পোস্ট গুলি শো করবে না। এরকম করতে হলে আমাদের খুঁজতে হবে আবার এমন আমি, আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ ল্যান্ডিং পেজ বলতে যেটা হয়, আচ্ছা দাঁড়ান আমি নরমালি ল্যান্ডিং পেজ বলে, কারণ তোমার ওয়েবসাইটে যখন আমরা যে তাতে ইউআরএল সার্চ করি তখন তাহলে তার হোম পেজে আসে। দেখেন এই যে যেমন ধরেন এই সাইটটা, এটা হচ্ছে তাদের একটা ল্যান্ডিং পেজ। দেখেন এই পেজটাতে তার কি রিসেন্ট পোস্টগুলি আছে, এটা হচ্ছে তার একটা নির্দিষ্ট পেজ। হয়তো বা এই সাইটটার কি হয় কি, আপনারা যেমন খেয়াল করেন ধরেন থিম বিক্রি হয় এমন কিছু কোনো সাইটে যান, ওখানে গেলে দেখবেন কি থিম রিলেটেড তাদের আলাদা ব্লগ আছে, আলাদা তাদের ব্লগও আছে। আর একটা নির্দিষ্ট পেজ আছে যেটা হচ্ছে কাস্টমারদের জন্য, যেমন এটা হচ্ছে তাদের একটা ল্যান্ডিং পেজ। এই পেজে এসে জাস্ট সে কি করবে, সে ফর্ম ফিল আপ করবে অথবা সে নির্দিষ্ট একটা প্রোডাক্টের সম্পর্কেই তথ্য পাবে। এখানে এই যে এই মানে এই পেজটাতে তার রিসেন্ট 5টা বা রিসেন্ট 7টা পোস্ট এটা শো করবে না, ঠিক আছে? ওটাকে বলে ল্যান্ডিং পেজ। ওকে, যেমন ধরেন এই যে এই সাইটটা, এখন এখানে ক্লিক করলে ওর এই ল্যান্ডিং পেজটা শো করতেছে, আর এই জায়গাগুলিতে গেলে তার রিসেন্ট পেজ বা এই ব্যাপারগুলো আলাদা থাকবে, ঠিক আছে? তো আপনি যদি কোনো একটা নির্দিষ্ট পেজকে যদি আপনি করতে চান যে আমার হোম পেজে শুধু ওই পোস্টটাই ওই আর্টিকেলটাই শো করবে, তাহলে আপনি এই স্ট্যাটিক পেজটা সিলেক্ট করে দিবেন। বুঝতে পেরেছেন কি আপনি 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 কি বুঝতে পেরেছেন এখন? শিওর? আচ্ছা, স্ট্যাটিক পেজ করে দিবেন। স্ট্যাটিক পেজ করার পরে সেটা আবার সিলেক্ট করে দিতে হবে যে কোন পেজটা, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার পেজ আগে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? একটা পেজ আগে ক্রিয়েট করে নিতে হবে। পেজটা ক্রিয়েট করলে পরে আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন তখন দেখবেন যে ওই পেজটা আপনি এখানে চলে আসছে এই জায়গাটাতে, ঠিক আছে? ব্যাপারটা এইরকম। ধরেন রেজিস্টার নামে পেজটাকে আমি আমার ল্যান্ডিং পেজ করলাম, তাহলে একটু আগে যে ডেমোটা দেখলাম না, কোথায় জন্য দেখলাম, এই যে এরকম একটা পেজ হবে আপনার ল্যান্ডিং পেজ। ওকে, তো ল্যান্ডিং পেজ করে কেন? ল্যান্ডিং পেজের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে, মানে কি বলবো, ভিজিটরকে কাস্টমারে কনভার্ট করার একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে? অর্থাৎ লিড জেনারেট করা। ধরেন একজন ভিজিটর আসলো, আসার পরে এখানে যদি রেজিস্ট্রেশনও করে অ্যাটলিস্ট তার কি হবে, ইমেল লিস্টটা আমার কাছে তো থেকে যাচ্ছে। কি তো, ও ঠিক আছে, তাহলে অর্থাৎ তাহলে যদি কোনো স্ট্যাটিক কোনো একটা নির্দিষ্ট পেজকে যদি আপনি হোম পেজে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। ওকে, আচ্ছা। আর যদি স্বাভাবিকভাবেই রাখতে চান তাহলে যা আছে তাই হবে।
এরপর হচ্ছে যে আপনার যে পেজটা থাকবে, যেখানে রিসেন্ট যে হোম পেজে আসলে যে রিসেন্ট যে পেজগুলো দেখা বা পোস্টগুলি দেখাবে সেটা কতগুলি দেখাবে। কোনো সাইটে গেলে দেখবেন 7টা দেখায়, কোনো সাইটে গেলে দেখবেন 5টা দেখায়, কোনো সাইটে গেলে দেখবেন 10টা দেখায়, এরকম হয় না? তো এক্ষেত্রে আপনি এখান থেকে সংখ্যাটা সিলেক্ট করে দিতে পারবেন যে আমার গরম লাগতেছে, ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানটা ছেড়ে দেন। রিমোট কি আপনাদের কাছে? এগুলি প্রবলেম হবে, তাহলে পিছনে বসতে হবে, আপনাকে ওই ফ্যানটা ছাড়তে হবে। আমি জোরে বলতে পারবো, আমার সমস্যা নেই বলার, ঠিক আছে? এসি বানানো যায়, রিমোটটাকে যেন আনলো একটু আগে, দিয়ে আসছে না আবার। হ্যাঁ, রিমোটটা আনলেই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা করব আমরা, তো আপনার আপনার যে রিসেন্ট পোস্ট কয়টা শো করবে, হ্যাঁ, টেম্পারেচারটা যেটা হবে কমিয়ে আনতে হবে। 20-এ আছে তো এখানে তো। ও আচ্ছা, আমার এখানে তো 28। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা তাহলে চলুন খেয়াল করি। যেটা হবে এখানে যে রিসেন্ট যে পোস্ট যে কয়টা আপনি দেখাতে চাচ্ছেন সেই সংখ্যাটা আপনি এখানে দিয়ে দিবেন। তার মানে কি 4টা, মানে কি 4টা পোস্ট আপনার শো করবে এই ব্যাপারটা। তো এখানে যদি আপনি 10টা দেন 10টা হবে, তো যদি 10টা দেন তাহলে এটা লোড নিতে প্রবলেম হবে, এই জন্য এটা কম হইলেই ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা যেটা প্রয়োজন আমি সেগুলি বলতেছি। আর এটার কথা তো আমরা বললামই, হ্যাঁ। আর এখানে আপনার আর তেমন কিছু করার প্রয়োজন নেই, জাস্ট সেভ চেঞ্জ করে বের হয়ে গেলেন। আচ্ছা, এখানে আসার পরে সেটিংস এর ডিসকাশন, ডিসকাশন বোর্ডটা হচ্ছে আপনার মূলত হচ্ছে যে কমেন্ট সেকশন থাকে না আপনার সাইটে, যে মানুষ এসে কমেন্ট করবে ওই সেকশনটা নিয়ে আসলে ওই কমেন্ট সেকশনটাই হচ্ছে ডিসকাশনের জায়গা, আলোচনার জায়গা। তো এখানে ডেপোর যা যেভাবে আছে সেগুলি সব সঠিকভাবেই মোটামুটি কনফিগার করা আছে। আপনি বাড়তি যদি কিছু করতে চান, এটা হচ্ছে আপনি এটা করতে পারেন যে ইউজার্স মাস্ট বি রেস্ট্রিক্টেড অ্যান্ড লগ ইন টু ইউর কমেন্ট। যদি কমেন্ট করতে চায় তাহলে তাকে কি করতে হবে, অবশ্যই লগ ইন করতে হবে, তাহলে আপনার সিকিউরিটি মেনটেন হলো, আর যে কেউ এসে এখানে কমেন্ট করতে পারলো না। আপনি এটা টিক মার্ক দিতে পারেন। তারপর হচ্ছে এটাও টিক মার্ক দিতে পারেন যে কমেন্ট যদি এরকম হয় 14 দিন পরে হলে, ধরেন আর্টিকেলটা আজকে পাবলিশ করেছেন, 14 দিন পরে আর এই আর্টিকেলে কেউ কমেন্ট দিতে পারবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকম, ধরেন আপনার একটা নিউজ সাইট আছে, এখন নিউজ সাইটে 14 দিন পরে এসে যদি কেউ ওই নিউজে কমেন্ট করে, প্রয়োজন নয়, ওই নিউজ ব্যাকডেটেড হয়ে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি, হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন, আপনার খুশি মতো আপনি করতে পারবেন, ঠিক আছে? এরপর দেখেন এই যে এই জায়গাটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এখানে কি করতে হবে, এখানে যেটা করতে হবে, এখানে টিক মার্কটা আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, বলতেছি কি যে কমেন্টটাকে ব্রেক করে ফেলতে। কেন ব্রেক করতে? যদিও সে ব্রেক করে নাই, কিন্তু আপনারা যেটা করবেন, এটা এখানে টিক মার্ক আপনারা দিতে পারেন। দিলে লাভটা কি হবে সেটা আমি বলি। দিলে লাভ যেটা হবে, ধরুন আপনি একটা আর্টিকেল পোস্ট করলেন এবং 100 জন কমেন্ট করলো, তাহলে ওই পেজটা কি অনেক বড় হয়ে যাবে না? এটা লোড নিতে দেরি হবে না? স্লো হয়ে যাবে। তাহলে আপনি যদি এটাকে ব্রেক করে দেন, ধরেন 50টা কমেন্টের পরে যদি আরো কমেন্ট হয় তাহলে এটা অন্য পেজ হিসেবে কাউন্ট হবে, অন্য আলাদা হিসেবে কাউন্ট হবে। তো আপনি এটাকে একটু সংখ্যাটা কমিয়ে আনেন, ধরেন 10টা দিয়ে বা 20টা দিয়ে এটাকে ব্রেক সিলেক্ট করে দিলেন, তাহলে হবে কি ওই পেজটা লোড নিতে সহজ হবে। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর বাদবাকি যেগুলো আছে আম, সেগুলি মোটামুটি ঠিকই আছে। এরপর আপনি এখান থেকে অ্যাভাটারে আসেন।
অ্যাভাটারে আসে যেটা করতে হবে সাইটের স্পিড অপটিমাইজ করার জন্য, যদিও আজকে সাইটের স্পিড অপটিমাইজ নিয়ে বলবো না, তবে কিন্তু কিছু কিছু বিষয় চলে আসতেছে। আপনার সাইটে যখন কেউ কমেন্ট করবে তখন কিন্তু অনেকেই কি করবে, তাদের ছবিটা শো করবে অ্যাভাটারে। তো এটার কারণে ধরেন 20 জন আপনার সাইটে কমেন্ট করলো, তাহলে 20টা ছবি যদি অ্যাড হয় তাহলে জিনিসটা কি একটু লোড নিতে সমস্যা হবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, এখানে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিতে পারি, তাহলে যেটা হবে কিছুটা আমার স্পিড অপটিমাইজ করা যাবে। ঠিক আছে, আমরা এটাকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে রাখবো। এরপর আমরা এটা সেভ করে এই অপশন থেকে আমার কাজ মোটামুটি কমপ্লিট। মিডিয়াতেও আপনার তেমন কিছু করতে হবে না, মোটামুটি ডিফল্ট ভাবে যা আছে সেটাই ঠিক আছে। এরপর পারমালিঙ্ক। পারমালিঙ্ক কি জিনিস? সোজা কথা ইউআরএল। এই যে ইউআরএল, সোজা কথা সহজ ভাষায় যদি বুঝতে চাই যে পারমালিঙ্ক হচ্ছে এই জিনিসটাকে বোঝায়, এই ইউআরএল কে বোঝায়। এখন এই ইউআরএলটা প্রাথমিক অবস্থায় আপনি সাইটটা যখন ইনস্টল করবেন তখন সেটা এই ডিফল্ট দেওয়া থাকবে। তো ডিফল্ট দেওয়া থাকলে একটা সমস্যা আছে, সেটা কি? সে আপনি যখন নতুন একটা আর্টিকেল লিখবেন তখন সে এলোমেলো উল্টো পাল্টো লিঙ্ক তৈরি করবে, অনেকটা এরকম পেজ 1 2 3 এরকম। তো যেটা কিনা সার্চ ইঞ্জিনেরও বুঝতে কষ্ট হবে যে এই লিঙ্কের ভিতরে কি আছে বা এই লিঙ্কটা কি বলতে চাচ্ছে, একজন মানুষের ক্ষেত্রেও সেটা বুঝতে সমস্যা হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে এটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এই এই যে মানে শেষের দিকে যে এটা পোস্ট নেমটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, বা কেউ কেউ এটা করে, আমার মতে এটা করা উচিত, পোস্ট নেমটাই ভালো। ওকে, এটা কিন্তু অবশ্যই কাজটা করতে হবে, নাহলে আপনার আর্টিকেলের সব লিঙ্ক উল্টাপাল্টা রকম হয়ে যাবে। হ্যাঁ, যখনই আপনি পোস্ট নেমটা দিয়ে দিবেন, এর মানে হচ্ছে যখনই আপনি কোনো একটা আর্টিকেল লিখবেন সেটার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা অনুসারেই আপনার ইউআরএল অর্থাৎ লিঙ্কটা তৈরি হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তাহলে কাজটা সহজ হয়ে গেল না, আপনাকে আর লিখতে হচ্ছে না কষ্ট করে। ইউআরএলটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এডিট করে নিতে নিতে পারবেন। ঠিক আছে, না সেটা আমরা যখন পোস্ট করব তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো কিভাবে আপনি এটা বড় হয়ে গেলে কি করবেন, আমরা ছোট হলে কি মানে ওটা আমরা দেখতে পারবো আমাদের অন পেজে। এখন আমরা অন সাইটে আছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে পার্মালিঙ্কটা আমি পোস্ট নেম সেট করে দেওয়া, এটাই হচ্ছে আমার এই সেটিংস অপশনে এসে এই পার্মালিঙ্কে আমার কাজ হচ্ছে এইটা। এরপর আমি সেভ করে বের হয়ে গেলাম। ক্যাটাগরির কাজগুলো আমরা অন্য জায়গা থেকে করব, ঠিক আছে, আমরা অন্য একটা প্লাগইন দিয়ে সেট করব ওইগুলো। ওকে, তো আর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সাইটে থাকবে না। আপনি প্রাথমিক অবস্থায় যে আপনার সাইটটা থাকবে সেই সাইটে এই অপশনগুলো আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ এগুলি বিভিন্ন প্লাগইনস দিয়ে অ্যাড করা হয়েছে, আর আমরা তো এখন পর্যন্ত কোনো প্লাগইনস অ্যাড করি নাই সাইটটাতে। মানে যদি নতুন সাইট হয় সেক্ষেত্রে তো আমার প্লাগইনস অ্যাড করা নাই, নাই যেহেতু এই অপশনগুলি পাবেন না। যাই হোক, এগুলি নিয়ে আমরা আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি করলাম, আমরা এই সেটিংস অপশনটা কিছুটা ধারণা নিতে পারলাম যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেই প্রাথমিক পর্যায়ে আমাকে কি করা উচিত, আমাকে কি করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দেখলাম, এবং এখন ড্যাশবোর্ড প্যানেলের সাথে আমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে। ড্যাশবোর্ড প্যানেলের মধ্যে আমরা মাত্র সেটিং সম্পর্কে জাস্ট একটু দেখলাম। এই ড্যাশবোর্ড প্যানেল হচ্ছে আর কি বাঁ পাশে যা যা অপশন টপশন আছে এগুলি সবগুলিকে বোঝাচ্ছে। তো আমরা যাই, আবার ড্যাশবোর্ডেই যাই। আচ্ছা, তো ড্যাশবোর্ডে আসার পর যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সফটওয়্যারের কারণে। তো এখানে হচ্ছে আপনি যদি কোনো আর্টিকেল পোস্ট করতে চান সেই পোস্ট করার অপশনটা হচ্ছে এই জায়গা থেকে। নতুন কোনো আর্টিকেল যদি পোস্ট করতে চান তাহলে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। আপনি পোস্ট কিভাবে করবেন এটা আমরা অন পেজ এসইও ক্লাসে আমরা এটা প্র্যাকটিক্যাল দেখব। আমরা এখন অন সাইটে আছি, ঠিক আছে, এই জন্য আমি এই অপশনে এখন যাইনি। আচ্ছা, এরপর যেটা করতে হবে আমাদের মিডিয়াতে যাব। আমরা মিডিয়াতে হচ্ছে যেটা
অর্থাৎ আপনি আপনার সাইটে যদি কোনো ইমেজ কোনো ভিডিও যদি আপলোড করেন সেগুলো জমা হবে আর আপনার এই মিডিয়া লাইব্রেরিতে এসে জমা হবে, ঠিক আছে। আচ্ছা, আর নিচে আরো কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যেমন এই অপশনটাও আপনার থাকবে না, কেন? এটা প্লাগইনস অ্যাড করা হয়েছে বিধায়, ঠিক আছে। আমরা এগুলি নিয়েও আলোচনা করবো, প্লাগইনসের আলোচনার সময় এই জায়গাগুলি আবার চলে আসবে আলোচনায়। যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান, যেমন ধরেন অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ থাকে না যে কোনো সাইটে গেলে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো কোনো পেজ যদি আপনি তৈরি করতে চান তাহলে ওই আহ, এই পেজে যাবেন, যাবার পরে অ্যাড নিউ এ ক্লিক করলেই আপনি কি করতে পারবেন, একটা পেজ তৈরি করতে পারেন। যেমন চাপ দিই অ্যাড নিউ এ, এই যে অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখন একটা পেজ ক্রিয়েট হবে। এখন ধরেন এটা লিখলেন আপনি, কোনো একটা পেজ তৈরি করলেন, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি, যা প্রয়োজন আপনার, ঠিক আছে। আমি এই মুহূর্তে কোনো পেজ তৈরি করছি না, জাস্ট আপনারা দেখে রাখেন যে এখানে আপনি আপনার টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, আর এখানে আপনি পাবলিশ দিলে আপনার একটা পেজ তৈরি হয়ে যাবে, ওকে। আচ্ছা, পেজ আর পোস্ট কিন্তু আলাদা জিনিস, এটা বোঝেন তো সবাই? হ্যাঁ, পেজ আর পোস্ট আলাদা জিনিস। পেজ হচ্ছে মানে কি বলবো, আহ দাঁড়ান দেখাই। হুম, মানে পেজ যেটা সেটাতে সাধারণত ইউজাররা এখানে কমেন্টিং এর সুযোগ সুবিধাটা থাকে না, বা একটা স্ট্যাটিক থাকে। আর পোস্ট যেটা, পোস্ট পেজ যেটা, সেখানে হচ্ছে আপনার আহ, যেটা হবে ওখানে কমেন্ট করার সুযোগ থাকবে, যেটা কিনা আপনার যেটা হবে, যেমন আমি হুম পোস্ট করার ব্লগ সাইটগুলিতে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। উনি যে কথাটা বলতেছে যে আপনি যদি, যেটা হয় কি যে পোস্ট বলতে আসলে ব্লগ, ব্লগ সাইটকে বুঝিয়ে, এখন এখন ওয়েবসাইট গুলিতেও পোস্ট করা মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করে, তো যে কারণে একই হয়। অর্থাৎ যেটা আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি কোনো স্পেস আলাদা কোনো নির্দিষ্ট পেজ তৈরি করতে চাই, হ্যাঁ, যেখানে যেটা হচ্ছে আমার কি বলে মানে কোনো নির্দিষ্ট আর্টিকেল না, এটা এটা আলাদা একটা কোনো ইনফরমেশনের জন্য, সেই ক্ষেত্রে ওটা পেজ হবে। আর আর্টিকেলগুলি বেসিস যেগুলি সেগুলি হবে পোস্ট। তো আপনারা এখানে এসে অ্যাড নিউয়ে আপনি ক্লিক করলেই, যে একটু আগে যেটা দেখলাম, পেজ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে এভাবে। আচ্ছা, আর এই কমেন্টসে এসে দেখতে পারবেন যে রিসেন্ট কে কি কমেন্ট করলো না করলো, এখানে আপনি কারো কমেন্ট অ্যাপ্রুভ করবেন না কি করবেন, ঠিক আছে। যদি চান যেমন এর কমেন্টটা, আপনি আপনি যেটা করতে পারেন, আপনি যদি অ্যাপ্রুভ করেন অ্যাপ্রুভ সিলেক্ট করলেন, যদি অ্যাপ্রুভ না করেন এটা আপনার ব্যাপার। যদি আপনার কাছে মনে হয় যে এই কোনো আজে বাজে লিঙ্ক দিয়েছে, তাহলে এটাকে স্প্যাম, স্প্যাম সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলে সেটা স্প্যাম ফোল্ডারে যাবে, যেটা আমাদের রিসাইকেল বিনের মতো, ল্যাপটপের কম্পিউটারের রিসাইকেল বিনের মতো, সরি ট্র্যাশ, স্প্যাম না ট্র্যাশ, ট্র্যাশ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার এখান থেকে। হ্যাঁ, ট্র্যাশে, ট্র্যাশই নিয়ে নেবো। আর স্প্যাম হচ্ছে যেটা হচ্ছে আপনার কি বলে এক ধরনের আহ, আপনি অর্থাৎ ভাইরাস, ভাইরাস বা ধরেন কোনো কি বলে সাসপিশিয়াস লিঙ্ক, যে লিঙ্কটা আপনাকে সন্দেহপ্রবণ মনে হচ্ছে, হ্যাঁ, যে এই লিঙ্কটা মানে কোনো ম্যালওয়্যার বা কোনো এরকম কিছু মনে হলে আপনি সেক্ষেত্রে স্প্যাম হিসেবে ধরতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলি হচ্ছে প্লাগইনস এর কারণে। কন্ট্যাক্টের জন্য আপনারা যেটা করতে পারেন, কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইনস আছে, এটা অনেক জনপ্রিয়, সবাই ব্যবহার করে। তো কন্ট্যাক্ট ফর্ম 7 কি হচ্ছে, একটা শব্দ হলো কিসের জন্য, হ্যাঁ। তো একটু মনোযোগ দিতে হবে ক্লাসটাতে। হ্যাঁ, অফ করে দেন, হ্যাঁ, ক্লাস কম্পিউটার গুলো সব অফ রাখেন, ঠিক আছে। কারণ আমরা আস্তে আস্তে আমরা আরো ইম্পর্টেন্ট কথাতে যাব আস্তে আস্তে, ওকে, মনোযোগ দেন। আচ্ছা, তো কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটা ইনস্টল করলে যেটা হবে, আপনার সাইটে খুব মানে সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি হবে, যেটার মাধ্যমে মানুষ কি করতে পারবে, আপনার সাইটে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। জি, বুঝিনি। আচ্ছা,
এগুলি প্লাগইনস এর কারণে। এরপর অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে এসে যেটা করবেন, আপনার সাইটের ডিজাইনটা আপনি একটু চেঞ্জ করতে পারবেন। অ্যাপিয়ারেন্স এসে প্রথমেই থিম অপশন থেকে আপনি ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিম আছে, সেই থিমগুলি আপনি ইনস্টল করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে সার্চ করে নিতে পারেন, বা কোনো থিম যদি আপনার ব্যক্তিগতভাবে পছন্দ হয়, যেমন ধরেন গেলাম wordpress.com। এই থিম ডিরেক্টরি থেকে আপনি যদি কোনো থিম পছন্দ হয়, সেক্ষেত্রে সেই থিমটা আপনি ডাউনলোড করে নিলেন। ধরেন এটা কথার কথা, এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এটা আমি কি করব, এটা আমি আপলোড করব হচ্ছে এখান থেকে, এই যে অ্যাড নিউ এ ক্লিক করে ওখান থেকে আমি আপলোড করতে পারবো। আর যদি আমি চাই যে না, আমি এটা এভাবে আপলোড করব না, আমি এটা ডাইরেক্ট এখান থেকে খুঁজে নিব, তাহলে এটা আমরা এখান থেকে, যদি এখানে সরি এখানে একটু কাজ আছে, এখানে হচ্ছে ইনস্টল করা থিমগুলো দেখাবে আর কি। আর এখানে আমাকে যেটা করতে, অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে। এখান থেকে আমি আপলোড করতে পারবো। যদি আমার কোনো থিম আগে থেকে এই wordpress.org থেকে যদি কোনো ফ্রি থিম ইনস্টল করা থাকে, তাহলে সেটাকে আমি এখান থেকে আপলোড করে দিতে পারবো। আর যদি মনে হয় যে না, আপলোড করা দরকার নেই, এদিক থেকে খুঁজে দেখি, এদিক থেকেও খুঁজে দেখতে পারেন। এই যে লিখে সার্চ দিয়েছি, হ্যাঁ চলে আসছে, দেখছেন? এটা জাস্ট কি করবেন, এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা এই ওয়েবসাইটের মতো হয়ে যাবে। এই যে প্রিভিউ আপনাকে দেখাচ্ছে যে দেখতে কেমন দেখা যাবে ওয়েবসাইটটা। আচ্ছা, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো থিম ইউজ করবেন। থিমের ক্ষেত্রে যেটা হয়, রেসপন্সিভ থিম ইউজ করলে সবচেয়ে ভালো। এক্ষেত্রে আপনারা রেসপন্সিভ লিখে সার্চ দিতে পারেন। রেসপন্সিভ এর ক্যাটাগরিতে যা যা থিম আছে, ওই থিমগুলি এখানে আপনি বাছাই করে নিতে পারবেন। রেসপন্সিভ থিমগুলো যেটা হয়, মোবাইল ফ্রেন্ডলি হয় সাধারণত। মোবাইলে ওই থিমগুলো শেপটা একটা সুন্দর শেপে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারবো, থিমটা ইনস্টল করার পর ওটাকে কি করতে হবে, আবার অ্যাক্টিভেট করতে হবে থিমটাকে। ঠিক আছে, যে কোনো প্লাগইনস থিম যাই আপনি করেন, সেটাকে ইনস্টল করার পর কি করতে হবে, এটাকে অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে, নাহলে কিন্তু ওটা কাজ করবে না। ওকে। আচ্ছা, তো যেহেতু আমার অলরেডি একটা থিম এখানে ইনস্টল করা আছে, আমি চাচ্ছি না এখন অন্য একটা ইনস্টল করে এটার ডিজাইনটা পুরো এলোমেলো করে ফেলতে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একজন অস্ট্রেলিয়ান একজনের সাইট এটা। ঠিক আছে, তার সাইটটা এভাবে একটা স্ক্র্যাপ সাইট এটা। আম, মাঝে মাঝে সে ওই ইন্ডিয়ান একজনকে দিয়ে পোস্ট করায়। আমাকে সাময়িক প্রাথমিক অবস্থায় সে কিছু লিঙ্ক করার জন্য দিয়েছিল, কিছু লিঙ্ক বিল্ডিং করে দিয়েছিলাম তার আমি। তারপর দেখি যে তার সাইটের মানে পোস্ট ফ্রিকোয়েন্সি এবং ভালো না। ঠিক আছে, তারপর তাকে এখানে এটার পিছনে ইনভেস্ট করতে না করেছি খুব বেশি, তারপরেও সে মনে হয় পোস্ট দেওয়াচ্ছে। আচ্ছা, তো যেটা হবে, এখান থেকে আমরা থিমগুলো আমাদের পছন্দ মতো থিম আমরা চুজ করে এদিকে ইনস্টল করে নিতে পারবো। আর কাস্টমাইজে যদি যাই, আমরা জানি যে ফ্রি থিমগুলো খুব বেশি এডিট বা কাস্টমাইজ করা যায় না। হ্যাঁ, তো যদি আপনি কোনো থিম কিনে নেন, সেই ক্ষেত্রে আপনি সেই থিমগুলো ইজিলি কাস্টমাইজ বা এডিট করতে পারবেন, বাট ফ্রি থিমগুলো ওরকম পারবেন না। আর পারবেন যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলি খুব বেশি ভালো জানেন, তাহলে আপনি হয়তো বা এডিট করতে পারবেন থিমের কোডগুলো। আর এখানে যে কাস্টমাইজের অপশনটা, এটা হচ্ছে জাস্ট এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। আহ, এখান থেকে কিছু ইনফরমেশন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে যেমন উপরে মেনু টেনু আছে সাইডের, এই মেনু টেনুগুলো আপনি এদিক থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে,
আপনার যদি মনে হয় যে আরো মেনু প্রয়োজন, আরো মেনু অ্যাড করতে পারবেন, ঠিক আছে, বাড়াইতে কমাইতে পারবেন, এটা আপনার খেয়াল খুশি মতো আপনি দিক থেকে ছোটখাটো চেঞ্জ আনতে পারবেন। এটা কোথা থেকে আমরা আনলাম? এটা হচ্ছে আমরা কাস্টমাইজ যে ক্লিক করেছি, কোথার অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে ক্লিক করেছি, ঠিক আছে। এরপর উইজেটস। উইজেটস হচ্ছে আপনার সাইটের জন্য কিছু অনেকটা আমরা স্ক্রিপ্ট বলতে পারি, অর্থাৎ সোজা কথা, যেমন ধরেন আপনার পেজ সাইটের ডানে বা বামে কোনো একটা ক্যালেন্ডার অ্যাড করতে চাচ্ছেন, অথবা আপনি কোনো ঘড়ি ইউজ করতে চাচ্ছেন, বা কোনো আর্কাইভসের একটা বক্স ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি চান, সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কিছু উইজেটস আছে ফ্রি, যে যে উইজেটস আপনার প্রয়োজন, যেমন ধরেন গুগল প্লাসের আছে, বিভিন্ন ধরনের আছে, যেটা প্রয়োজন সেটাকে টেনে এখান থেকে ধরে টেনে ওখানে নিয়ে গেলেই সে সেই জায়গাতে প্রতিস্থাপন করা যাবে, ঠিক আছে। তো এটা আমাদের টেনে টেনে চেঞ্জ করে আমরা নিতে পারবো। আমি একটু এদিকে যাই। এখন ধরেন এখানে অপশন থাকবে, হ্যাঁ, কোথায় দিবেন কি দিবেন সবগুলি অপশনই থাকবে এই জায়গাটাতে। আর এখানে এই তিনটা তো সে অনেক মানে এলোমেলো করে ফেলছে অনেক কিছু করে। এখান থেকে অনেকগুলি বিষয় কনফিগার করা যাবে, হ্যাঁ, কোথায় যে সেকেন্ড ফুটার উইজেট নাকি কোথায় হবে, নাকি ফার্স্ট ফুটার উইজেট, আর কি ভাগ থাকে বিভিন্ন। এর ডিজাইন যারা করে ওরা বেশি ভালো বলতে পারবে। তো আচ্ছা, এটা যেভাবে আছে থাক, হ্যাঁ, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না আপাতত। তো এখান থেকে যেটা করা যাবে, উইজেটস গুলোকে, অর্থাৎ বাড়তি যে যা যা প্রয়োজন, সেই যে এরকম এরকম এই যেমন এটা একটা উইজেটস এর কারণে হয়েছে, হ্যাঁ, এরকম কিছু বাড়তি কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান, সেটা ডানে বামে এই ব্যাপারগুলো এখান থেকে এই উইজেটস গুলো অ্যাড করার মাধ্যমে আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে যাব মেনু। যে মেনুগুলো আমাদের এখানে ছিল এগুলোই তো এখানে আছে, তাই না? এখান থেকে মেনু আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যে মেনুতে কি কি থাকবে না থাকবে ওই উপরের জায়গাগুলিতে সেগুলো এদিক থেকে সেট করে দিতে পারবেন। অ্যাড একটা করে অ্যাড করবেন, অ্যাড করার পরে এখানে সিলেক্ট করে দিলে এখানে অ্যাড হবে, ঠিক আছে। আর এডিট সিএসএস থেকে ওই যে যারা কিনা এডিট করতে জানে কোডিং, শুধু তারাই এডিট করবে, আর না হলে আপনার আপাতত এখানে তেমন কিছু এডিট করার দরকার নেই, ঠিক আছে। এই এডিটরে গিয়ে এগুলি এখানে কিছু করার আপাতত প্রয়োজন নাই। আর সবকিছু এডিট করতে পারবেনও না, ফ্রি থিমগুলোতে সবকিছু এডিট করা যাবে না, ঠিক আছে। তো আপনাদের প্রাথমিক অবস্থা একদম বিগিনার যারা, তাদের কাজ হচ্ছে জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে তারা জাস্ট থিমটা সে তার মতো একটা চুজ করে দিয়ে দিল। এখন সাইট সব কনফিগার করে ফেলেছেন, লাস্টে এসে থিম চেঞ্জ করছেন, ওই ক্ষেত্রে কিন্তু সাইটের আবার কনফিগারেশন এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য থিমটাকে আপনাকে চেঞ্জ করতে হবে সাইট ইনস্টল করার পরপরই, ঠিক আছে। এরপর আসুন প্লাগইনস। আজকে আমি একদম বেসিক ভাবে বলতেছি, হ্যাঁ, যেন মানে খুব ইজি মনে হয়, যেহেতু আমাদের হাতে সময় আছে, ক্লাস আছে। আর তাছাড়া পরীক্ষা নিতে হবে, এই ব্যাপারটা মাথায় রেখে ক্লাসটা নিতে হচ্ছে। এরপর হ্যাঁ, কোশ্চেন আমরা ওই যে 20 মিনিটের মধ্যেই তো মানে লিখতে হবে না তো, টিক মার্ক দিতে হবে শুধু। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন করবেন। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন জমা থাক, সমস্যা নাই, কিন্তু পরীক্ষাটা দিতেই হবে আজকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় বলতে যদি আমরা 6টার পর সময় না পাই, সেক্ষেত্রে গ্রুপে কোশ্চেন গুলি দিন যেন সবাই জানতে পারে, ঠিক আছে। পার্সোনালি মেসেজ দিন না, হ্যাঁ, পার্সোনালি মেসেজ দিলে শুধু আপনি জানতে পারবেন, সবাই জানুক জিনিসটা, ঠিক আছে? না, অনেকেই পার্সোনালি মেসেজ দেয়, ঠিক আছে।
আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন থাকলে ভালো, কিন্তু এটা আমি খুশি হচ্ছি যে আপনি যে কোশ্চেন লিখে রাখছেন, এটা ভালো। আচ্ছা, তবে এখানে কথা আছে, কোশ্চেন লিখতে গিয়ে আবার এখানে আমি বলতেছি যেগুলি এগুলি ছেড়ে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, এরপর প্লাগইনস। আর একটা বিষয় বলি, আমি কিন্তু কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছি, বলছি না। কেন বলছি না সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কিছু জিনিস, হ্যাঁ, কিছু কিছু জিনিস এজন্য ছেড়ে দিয়েছি কারণ এখানে যেটা খুব জরুরি সেগুলো নিয়ে আলোচনায় আসতেছে, ঠিক আছে? অর্থাৎ গুরুত্বের ভিত্তিতে আগে পরে আসবে জিনিসগুলো, বা এটার সাথে রিলেটেড অন্য কথা আরেকটা যে বলবো সেটাতে এটা আসবে, এই জন্য। প্লাগইনস, প্লাগইনস অপশনে যেটা হবে, আমরা জানি যে আমরা, যেহেতু আমরা ওয়েব ডেভেলপার না, ডিজাইনার না, কোডার না, প্রোগ্রামার না, এই জন্য আমাদেরকে কি করতে হবে, রেডিমেড কিছু জিনিস আমাদের জন্য অলরেডি তৈরি করা আছে, যেটাকে আমরা প্লাগইনস হিসেবে চিনি। ধরুন আপনার সাইটে একটা সোশ্যাল শেয়ারিং বাটন প্রয়োজন, যেটা আপনার থিমের মধ্যে অ্যাড করা নাই। এখন আপনার সোশ্যাল শেয়ারিং বাটন কোত্থেকে আনবেন? এটা এটা বানাইতে হলে তো আপনার কোডিং জানতে হবে। এখন ধরেন এই কাজটা আপনাকে খুব সহজেই সহজ করে দিবে যে কোনো একটা প্লাগইনস। সো আপনি সেটা কি করতে পারেন, আপনি জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করে, এই প্লাগইনস অপশনে এসে অ্যাড নিউ এ ক্লিক করে, এদিক থেকেও করলে হয়, এদিক থেকে করলে হয়। অ্যাড নিউ এ ক্লিক করে জাস্ট আপনি সার্চ দিবেন যে সোশ্যাল শেয়ারিং বাটন, জাস্ট সোশ্যাল শেয়ারিং লিখলাম, ওই রিলেটেড যত প্লাগইনস আছে সব এখানে চলে আসবে। তো যাদের স্টার রিভিউ ভালো, এই সংখ্যাগুলি বেশি, তাদেরগুলি ইনস্টল করলে আপনি উপকার পাবেন, মানে ওগুলি ব্যবহার করলে ভালো হবে ওই প্লাগইনস গুলো, ঠিক আছে? তো এভাবে আমাদের যে প্লাগইনস প্রয়োজন, যেটা সাইটে অ্যাড করা প্রয়োজন, সেটাই আমরা এদিকে করতে পারবো। যা যা প্রয়োজন তাই তাই করতে পারবো সাইট, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন যে প্লাগইনসটা আপনি কিভাবে অ্যাড করবেন। প্লাগইনস কি জিনিস? প্লাগইনস হচ্ছে আপনার সাইটে বাড়তি কোনো কিছু যদি সুবিধা, সুযোগ সুবিধা অ্যাড করতে চান, সেটার ব্যবস্থাই হচ্ছে প্লাগইনস, ঠিক আছে? আচ্ছা, এরপর, আচ্ছা, তো আপনাকে যেটা করতে হবে, কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। তো আমরা প্লাগইনস এর জায়গাটাতে একটু পরে যাচ্ছি। আমরা যেটা করব, অন সাইট কনফিগার করার জন্য যে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে আমরা পুরোটা সাইটটাকে কনফিগার করে করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ড্যাশবোর্ড প্যানেল তো কিছুটা দেখলাম, মিডিয়ার ব্যাপারটা দেখলাম, আমরা সেটিংসটা দেখলাম, তারপর আমরা হচ্ছে গিয়ে কি বলে অ্যাপিয়ারেন্স দেখলাম, কিছু কিছু বিষয় দেখেছি। আচ্ছা, এবার আমি আহ, আপনার সাইটে কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে, সেই প্লাগইনস এর জিনিসগুলো আমি পরে আসতেছি। তার আগে আমি আসবো সাইটটাকে, পুরো সাইটটাকে আপনি একটা প্লাগইনস আছে সেটা দিয়ে পুরো সাইটে কিভাবে আপনি কনফিগার করে ফেলবেন, এই জিনিসটা আমরা আগে দেখবো। জি, সাবডোমেনে কাজ করার জন্য, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, প্লাগইনস এর ক্ষেত্রে আমি যেটা করবো, তাহলে প্লাগইনস গুলি রিমুভ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আহ, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো ওইভাবেই করার জন্য। আজকে আমরা, না, কে ফ্রি কে দিবে? ও আচ্ছা আচ্ছা, সেটা করা যাবে, এটা ইনস্টিটিউটের সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে? সাবডোমেনে এটা আমি চাচ্ছি তাদের মাধ্যমে সবকিছু যাক, হোক, ঠিক আছে বিষয়। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কনফিগারেশনটা দেখবো, হ্যাঁ। এই জন্য যেটা করতে হবে, আপনাকে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। সেই প্লাগইনসটা হবে যেটা এসইও কুয়াক, সরি এসইও কুয়াক না, ইয়োস্ট। এসইও ইয়োস্ট, এই যে এই এই প্লাগইনসটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আপনার যেটা ভাবে ইনস্টল নাও ক্লিক করতে হবে, আমার এখানে ইনস্টল করা আছে তাই এটা ইনস্টল কথাটা লেখা আছে, ঠিক আছে? ইনস্টল কথাটা লেখা আছে।
তো ইনস্টলে ধরেন কথার কথা ইনস্টলে ক্লিক করবেন, করার পরে কি করতে হবে, এরপর আপনাকে সেটা অ্যাক্টিভেট করতে হবে। চলুন ইনস্টলে ক্লিক করার পরে কি আসে দেখি একটু। ইউজড এসইও যেটা আপনাকে করবে, পুরো সাইটটাকে অন সাইট কনফিগার করার জন্য মানে সে যথেষ্ট আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সাইটটাকে এসইও ফ্রেন্ডলি করতে যা যা প্রয়োজন ম্যাক্সিমাম কাজই ওই ইউজড এসইও প্লাগইনসটাই আপনাকে হেল্প করে দিবে। ঠিক আছে, আচ্ছা। তো ইনস্টলে ক্লিক করার পরে আপনাকে বলবে অ্যাক্টিভেট করতে যে কোনো প্লাগইনস। তো আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম না, কারণ আমার তো অরিজিনালটা ইনস্টল করাই আছে, এই জন্য আমি আর এটাকে করলাম না। তো এই এসইও ইউজটা ইনস্টল করার পরে দেখবেন কি আপনার একটা অপশন অ্যাড হবে, এই যে এটা, যেটা কিনা আপনার সাইটে প্রাথমিক অবস্থায় থাকবে না। এটাকে এটা ইনস্টল হয়ে এখানে এই যে এসইও কথাটা লেখা থাকবে, এটা এই অপশনটা অ্যাড হবে, এই যে এটা অ্যাড হওয়ার পরে চলুন আমরা যাই জেনারেলে। আপনাদের সাইটে কি এটা কনফিগার করেছিলেন? অল ইন ওয়ান, অল ইন ওয়ান না? আচ্ছা, অল ইন ওয়ানটা তো হচ্ছে আপনার মূলত হচ্ছে পোস্টকে কনফিগার করার জন্য এই জিনিসগুলো করা যায়, তাই? আচ্ছা, অল ইন ওয়ানের পরে আর কি ইউজড আসছে, এটা এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখব, এখান থেকে ইউর ইনফো, আমরা আছি কোথায় এই মুহূর্তে? ইউজড ইউজড এসইও প্লাগইনসটা ইনস্টল করার পরে তার জেনারেল অপশনে আছে। জেনারেল অপশনে এসে ইউর ইনফোতে আপনি এখানে যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে ব্র্যান্ড টেন্ট দিলে দিতে পারবেন, না দিলে এটা কোনো জরুরি বিষয় না। তারপরে এখানে এটা সেভ করে দিলেন। এরপর ওয়েবমাস্টার টুল, ওয়েবমাস্টার টুলে যে কাজটা করতে হবে, এখানে আপনার এই সাইটটার মালিক যে আপনি, এটা গুগলকে কিভাবে বিশ্বাস করাবেন, প্রমাণ কি, এইটা প্রমাণ করার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল ওয়েবমাস্টারে গিয়ে এই সাইটটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন সাইটটা কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখাবো। সেটা হচ্ছে আমাদের যে ব্লগ স্পটের যে ক্লাসটা হবে, ব্লগ স্পট হচ্ছে সাবডোমেনের একটা সাবডোমেন। তো কিন্তু সমস্যা হচ্ছে ব্লগ স্পট তো আর ওয়ার্ডপ্রেসে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা, মানে আপনি চাচ্ছেন ওয়ার্ডপ্রেসের সাবডোমেন চাচ্ছিলেন, হ্যাঁ। এছাড়া আমি ব্লগ স্পটের সাবডোমেনেও একটা পুরো ক্লাস নিব, ওটাতেও অনসাইট কনফিগারেশনও আমি দেখাবো। মানে অনসাইট অপটিমাইজেশন কিন্তু আপনাদের যদিও এখানে লেখা দুইটা, আসলে দুইটা ক্লাস না, আপনারা পাবেন তিনটা ক্লাস। হ্যাঁ, আবার অন পেজও পাবেন, মোট 4টা ক্লাস পাচ্ছেন কিন্তু। ঠিক আছে, আচ্ছা। তো আপনাকে যেটা করতে হবে, গুগলের একটা নিজস্ব টুল আছে যার নাম হচ্ছে ওয়েব মাস্টার টুল। ঠিক আছে, এই ওয়েব মাস্টার টুলটার কাজ হচ্ছে, এটা নিয়ে পুরো ক্লাসই আছে আপনাদের একটা, ওই ক্লাসের পার্ট যেহেতু এই ব্যাপারটা, এই জন্য আমি সেই ক্লাসে মানে পার্ট টু পার্ট দেখাবো। ঠিক আছে, তো ওয়েব মাস্টার টুলে গেলে আপনি যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনার এই ওয়েবসাইটটা যে আপনার, এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, আপনার ওয়েবসাইটটা ওয়েব মাস্টারে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেটা করব, চলুন ওয়েব মাস্টার টুলে যাই। ওয়েব মাস্টার টুলে যাওয়ার পরে আপনি এখানে এই যে অ্যাড এ প্রপার্টি, এই অ্যাড এ প্রপার্টিতে এসে এখানে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের লিংকটা এখানে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে সাইটটা কি হবে, ওয়েবমাস্টারের কাছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে, আমি পিকচার থেকে দেখি, কারণ এই সাইটটা অলরেডি অ্যাড হয়েই আছে, এটাকে আমি আবার অ্যাড করতে চাচ্ছি না। সেটা হচ্ছে এরকম হবে অনেকটা। ওয়েবমাস্টারে যখন আপনি অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনাকে এই ভিউটা দেখাবে। ঠিক আছে, যে বলবে যে ভেরিফাই করতে সাইটটা। তো আপনি যে ভেরিফাই করবেন, তখন দুটো অপশন পাবেন। তো এই দুটো অপশনের মধ্যে, অর্থাৎ আমি যেখানে একটু আগে এই যে অ্যাড করলাম না, এই জায়গাটাতে অ্যাড এ প্রপার্টিতে আমার ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে
এই যে এরকম দুটো অপশন আসবে পরবর্তী, যেহেতু এই সাইটটা অলরেডি অ্যাড করা, এই জন্য আমি আর এটাকে আলাদাভাবে এখন অ্যাড করবো না। তো এটা যেটা হবে, এই দ্বিতীয় অপশনে আসতে হবে। দ্বিতীয় অপশনে এসে এই 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 কাজটা আমি আবার দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, সাবডোমেইনে আমি এটা দেখাবো জিনিসটা, ঠিক আছে, ব্লগ স্পটের ক্লাসে দেখাবো। তো এই দ্বিতীয় অপশনে আসতে হবে, অল্টারনেটিভ মেথড, সেখান থেকে এইচটিএমএল ট্যাগ কপি করতে হবে। কপি করে এই যে দেখেন এখানে ইনভার্টেড কমার পরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কপি করতে হবে। এই অংশটা কপি করে এই যে এখান থেকে এই কন্টেন্ট ইকুয়াল টু, তারপর ইনভার্টেড কমার পর থেকে যা আছে এটা কপি করে এই এসইও ইওস প্লাগইনসের ওয়েবমাস্টার টুলে এই গুগল সার্চ কনসোলে এখানে এনে এটা পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো দেবার পরে আপনি সেভ করে দিবেন। ঠিক একই কাজ আপনি করতে পারবেন অন্যান্য ওয়েবমাস্টারেও, যদি আপনি অ্যাড করতে চান, সেটা হতে পারে বিং, হ্যাঁ, সেটা হতে পারে ইয়ান্ডেক্স। এটা কোথা থেকে কপি করবেন? হ্যাঁ, আমি আমি কিন্তু দেখিয়েছি। সেটা ছিল কোথায় যেন, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ, এগুলো কপি করতে হবে। অর্থাৎ এই যে মানে ইনভার্টেড কমার পর থেকে যে মানে, হ্যাঁ, পরবর্তী ইনভার্টেড কমা পর্যন্ত যে সংখ্যাটা ছাড়া, ইনভার্টেড কমা ছাড়া যা যতটুকু, ততটুকু কপি করতে হবে, ঠিক আছে। আবার ব্লক স্পটের ক্ষেত্রে আবার পুরোটা করতে হয়, ব্লক স্পটে করলে আবার যা আছে পুরো লাইনটা কপি করতে হবে। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি ইউএসট দিয়ে করেন, তাহলে আপনাকে জাস্ট এই ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে সেই জিনিসটা, আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা আসলে দেখাতে চাচ্ছি। এখানে অনেকে একদম বিগিনার, তো বলতে গেলে পরে এলোমেলো লাগাই দিবে, এই জন্য আমি একদম সবচেয়ে সহজ ব্যাপারটা দেখাচ্ছি। আরো বেশ কিছু ওয়ে আছে, যেমন ধরেন এখানে এইচটিএমএল ট্যাগ ছাড়াই যে এখানে আরো কিছু মেথড আছে। যেমন ধরেন আপনার গিয়ে কোনো একটা কি বলে ফাইল এফটিপি সফটওয়্যার দিয়ে সিপ্যানেলে আপলোড করার মাধ্যমে ওই কাজটা করা যায়, ঠিক আছে। ওগুলি আরেকটু আরেকটু জটিল, বা যারা ডেভেলপমেন্টের কাজ করে লোকাল সার্ভারে, তারা ওইভাবে করে। আমরা সবচেয়ে সহজ পদ্ধতি দেখতে চাচ্ছি। তো এই জন্য আমরা যেটা করলাম, এই কোডটা কপি করে আমরা কোথায় আনবো, পেস্ট করব, এই এসইও ইওস প্লাগইনসে এই গুগল সার্চ কনসোলে করব, ঠিক ঠিক আছে। ঠিক একই প্রসিডিওরে যদি আপনি অন্যান্য সার্চ ইঞ্জিনে করতে চান, তাহলে সেই সকল সার্চ ইঞ্জিনে আমরা এইভাবে সাইটটা যেভাবে ঠিক এখানে অ্যাড করলাম, যেমন গুগল ওয়েবমাস্টার টুলে, ঠিক একইভাবে ধরেন বিং ওয়েবমাস্টার টুল বা অন্য যে কোনো ওয়েবমাস্টার টুলে এসে ঠিক একইভাবে অ্যাড এ সাইট বা অ্যাড এ প্রপার্টি দেওয়ার পরে আমরা ঠিক একইভাবে কোড নিতে পারবো, ঠিক আছে। এরকমই লেখা থাকবে যে মেটা নেম ভেরিফিকেশন, সেই কোডটা আমরা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলি এখানে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। এরপর সিকিউরিটির যে জায়গাটা আছে, এটা যেভাবে আছে সেভাবেই রাখেন, এটাকে আপাতত কিছু করার প্রয়োজন নেই। এরপর টাইটেলস এন্ড মেটাস, শুধু ক্লাস দেখেন না, রানা ভাইয়ের মতো অন্যরাও প্রশ্ন লিখতে পারেন, হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন লিখতে পারেন। আচ্ছা, এরপর আমরা আসতেছি কোথায়, টাইটেলস এন্ড মেটাস। এই টাইটেলস এন্ড মেটাস যে অপশনটা, এটার মানে হচ্ছে এই যে আপনার সাইটটার সার্চ ইঞ্জিনে আপনার পেজগুলো কিভাবে সে তার প্রতিচ্ছবিটা কিরকম হবে, মানে কিভাবে শো করবে, এই জিনিসটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি টাইটেলস এন্ড মেটাস জিনিসটা দেখাচ্ছে। মানে এই এসইও টাইটেলস এন্ড মেটাস, এই অপশনটা হচ্ছে মূলত যে সার্চ ইঞ্জিনে আপনার যে ওয়েবসাইটের বিভিন্ন পেজ, এগুলো কি রূপে আর কি শো করবে জিনিসটা, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে এবং একজন ভিজিটরের কাছে দুইটাই, ঠিক আছে। আচ্ছা, মূলত সার্চ ইঞ্জিনে কিভাবে শো করবে বলে রাখছি এখানে একটা কথা, যে মূলত সার্চ ইঞ্জিনে কিভাবে শো করবে এই জিনিসটা মূলত দেখায় হচ্ছে ওয়েবমাস্টার টুলের আপনার স্ট্রাকচার ডাটা, ডাটা হাইলাইটার, ঠিক আছে, ওইগুলো দিয়ে। ওটা আমরা ওয়েবমাস্টার টুলের ক্লাসে দেখব, ঠিক আছে। আচ্ছা, মানে একটার সাথে একটা রিলেশন থাকে, ঠিক আছে। এখন আমরা এখানে যেটা করব, এখানে জেনারেল থেকে আপনি যেটা করতে পারেন, ফোর্স রিরাইট টাইটেলস, এটা আপনি চাইলে এনেবল করতে পারেন। মানে অপশন দুইটা, করাও যাবে, নাও নাও করা যাবে। এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, এটা মানে এই সাইটের ক্ষেত্রে যেটা করা হয়েছে, এই সাইটের ক্ষেত্রে এটা টাচ করা হয়নি। অর্থাৎ ফোর্স করা বলতেছে যে আপনি যদি কোনো টাইটেল লেখেন, সেই টাইটেলটা
যে নির্দিষ্ট ক্যারেক্টারে নিয়ে আসার জন্য সে কি করবে, অটোমেটিক্যালি ফোর্স করে তৈরি করে ফেলতে। অনেক সময় দেখা যায় কি, সে যদি টাইটেলটাকে ফোর্স করে ছোট করে ফেলে, সে করবে কি, ধরেন কিছু আনইম্পর্টেন্ট শব্দ সেগুলোকে সে সরিয়ে নিবে, নিয়ে জাস্ট আপনার কিওয়ার্ডগুলিকে রেখে দিল। সেক্ষেত্রে এটা লাইনটা কি হতে পারে, মানে অড লাগতে পারে না জিনিসটা। তো যেন অড না লাগে এই জন্য এটাকে টিক মার্ক দেওয়া হয় নাই। অর্থাৎ চেঞ্জটা আপনি আপনার মতো করে করবেন। একটা টাইটেল লিখলেন, টাইটেলটা বড় হয়ে গেল বা কোনো প্রবলেম আছে, সেটা আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি এডিট করবেন। তার মানে দায়িত্বটা আপনার কাছে রেখে দিয়েছেন। ওই ক্ষেত্রে দায়িত্ব আপনার কাছে যদি রাখতে চান, তাহলে এটা যা আছে তাই, মানে এনেবল টিক দেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন যে না, সে তার মতো করে নেক, সেক্ষেত্রে আপনি এনেবল দিবেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা করবেন। তবে আমার মতে এটা প্রয়োজন নাই। নিজে নিজে একটা টাইটেলকে নিজে নিজের মতো সাজিয়ে ওটাকে নিজের মতো করে রাখাটাই ভালো। এরপর সেভ করলেন, তারপর হোম পেজ। এরপর হচ্ছে সেপারেটর। এটা হচ্ছে টাইটেলের পরে, যেটা অনেক সময় দেখা যায় যে কোনো সাইটে গেলে দেখা যায় যেরকম হয় যে যদিও এই সাইটে এইভাবে দেয়া নাই, এই টাইটেলটা নেওয়ার পর এখানে যেমন লেখা আছে টেক্সট প্রাইস, তার ওই যে নিচে যে লেখাটা উঠলো, তারপর একটা সেপারেটর, তারপর সাইটের একটা ডিসক্রিপশন থাকে ছোটখাটো ছোটখাটো। ওই সেপারেটরটা জিনিসটা এরকম ভাবে বোঝাচ্ছে। বা অনেক সময় থাকে যে পোস্ট পেজ, তারপর থাকে যেমন দেখেন, একটা পোস্ট পেজে যাই, এটা যেটা হবে যে এই সেপারেটরটা থাকবে যেটা, সেটা হচ্ছে তার ওই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেপারেটর আছে না, যেরকম আলাদাভাবে মাঝখানে মাঝখানে একটা সেপারেটর দেখতে পাচ্ছেন। তো এরকম এই যে এই টান, এরকম সেপারেটর যেটা সিলেক্ট করা থাকবে, এটা আমি এডিট করেছি, একটু আগে টাচ করেছিলাম, এই জন্য এরকম হচ্ছে। তো এই সেপারেটর অনুসারে এটা 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 এরকম হবে, ঠিক আছে। তা আপনার যেভাবে খুশি সেই সেপারেটর আপনি রাখতে পারেন। হোম পেজের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন আপনি, তো হোম পেজে যেটা হয় এখানে বলতেছে সাইট নেম পার্সেন্টেজ পার্সেন্টেজ পেজ সেপারেটর, তারপর সাইট ডিসক্রিপশন। অর্থাৎ কিছু কিছু সাইটে গেলে দেখবেন কি, যে এখানে মাউসটা নেবার পরে, আমি হোম পেজে যাই একটু, মাউসটা এখানে নেবার পরে যে টেক্সট প্রাইস লেখা দেখতে পাচ্ছেন, তো তারপরে যেটা হয়, এরপরে সাইটের যে ট্যাগলাইন যে জিনিসটা ছিল বা ডেসক্রিপশন যেভাবে চিনেন, সেটা শো করবে। হ্যাঁ, এখানে মাউসটা আমি আবার নেই, এই যে লেখাটা এসেছে তারপরে একটা হাইফেন, তারপর একটা ডেসক্রিপশন এরকম শো করে। তো হ্যাঁ, না এখন শো করে নাই, হ্যাঁ এটা ঠিক বলছেন যে এখন তো শো করে নাই। এখন যেটা হচ্ছে, ওখানে আমরা কিন্তু ফাঁকা রেখেছিলাম, যখন আমরা জেনারেলে গিয়েছিলাম সেখানে কিন্তু এটা ফাঁকা ছিল। ফাঁকা ছিল দেখে এখন আর কিছু শো তারপরে করে নাই। ওখানে যদি কিন্তু কোনো দেয়া থাকতো, তাহলে আবার শো করতো। তো আপনারা যেটা করতে পারেন, এটাকে এভাবে না রেখে আপনি চাইলে এতটুকু মুছে দিতে পারেন, এই যে এটা আপনি মুছে দিতে পারেন, ঠিক আছে। বা মুছে দিয়ে আপনি আপনার মতো লিখতে পারেন। পোস্ট টাইপ, এক্ষেত্রেও আপনি এই কাজটা করতে পারেন, যেটা এটা মুছে দিতে পারেন, এতটুকু অংশ, এইটার এইটার এবং এটার, এই তিনোটার মুছে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন মুছে দিব, তাই না। মুছে দিবেন এই জন্য, যেমন ধরেন আপনি যে কোনো পেজে যাচ্ছেন, ধরেন এই পোস্টে যাচ্ছি, খেয়াল করেন, এই পোস্টটাতে যে আপনি যাচ্ছেন, যাবার পরে আপনি দেখেন ডান পাশে কি টেক্সট প্রাইস লেখা না, তাহলে যতগুলি পোস্টে যাবেন সব পোস্টেই কি এই টেক্সট প্রাইস কথাটা থাকবে না। তাহলে সব পোস্টেই টেক্সট প্রাইস, তাহলে জিনিসটা কি, এটা ওভার অপটিমাইজড হয়ে যাচ্ছে না, একটা কিওয়ার্ড মানে হেভি ওয়েট হয়ে যাচ্ছে না। এক্ষেত্রে গুগল সে কনফিউজড হয়ে যাচ্ছে, ব্যাপার কি, ও একটা কিওয়ার্ডকে সব জায়গায় কেন, ঠিক আছে। যদিও এখানে একটা কথা আছে, যদিও কিওয়ার্ড গুগল আপনাকে এই ক্ষেত্রে পেনাল্টি দিবে না, কেন দিবে না, তার পিছনে একটা কারণ আছে। এই জন্য, কারণ আপনি এই সাইটটার, ধরেন এই সাইটটার কিওয়ার্ড কিন্তু টেক্সট প্রাইস না, এই সাইটের কিওয়ার্ড টেক্সট প্রাইস না, অন্য কিছু হবে, টেকনোলজি একটা সাইট, সেটা হতে পারে
কোনো একটা স্পেসিফিক কোনো মোবাইল, বেস্ট মোবাইল বা বেস্ট ল্যাপটপ। তো এই জন্য তাকে পেনাল্টি দিচ্ছে না, কারণ এটা হচ্ছে তার ব্র্যান্ড কিওয়ার্ড। আর ব্র্যান্ড কিওয়ার্ডে তো আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন না, তাই না? প্রাণ কোম্পানি, সে তো প্রাণ বিক্রি করতেছে না, তারা বিক্রি করতেছে চকলেট, তারা বিক্রি করছে জুস, তাই না? তো এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম। তো ব্র্যান্ড নেমটা এখানে আছে বিধায় গুগল আপাতত দৃষ্টিতে সে কিছু বলতেছে না। কিন্তু প্রতিটা জায়গায় এই আপনার ব্র্যান্ড নেমটা থাকা জরুরি না। এক্ষেত্রে যদি এটা না থাকতো তাহলে আপনি আরো এক দুটা শব্দ বাড়াইতে পারতেন, লিখতে পারতেন, আর একটু সুবিধা নিতে পারতেন না? হতে পারে না কোনো কিওয়ার্ড একটু বড়? এই ক্ষেত্রে আমি এই জন্য আপনাদেরকে বললাম যে আপনি চাইলে এই পোস্ট টাইপে এই অংশটা মুছে দিতে পারেন। মুছে দিলে যে সুবিধাটা হবে, আপনার এই জায়গাটাতে মাউসটা আবার হোভার করি, তাহলে আপনি এই জায়গাটাতে আরেকটু সুবিধা নিতে পারতেন। বুঝতে পারছেন? টাইটেল আরেকটু বড় হলে নিশ্চয়ই টেক্সট স্পেসটা তখন ডট ডট থেকে যেত, তাই না? ইনফিনিটিভ হয়ে যেত, ব্যাপারটা এরকম। এই জন্য আপনি এইটা, এটা এবং এটা তিনোটারই এগুলি আপনি মুছে দিতে পারেন। ওকে, আচ্ছা। না, হ্যাঁ বাই ডিফল্ট থাকে, এখন বাই ডিফল্ট ভাবেই আছে। তো মানে আপনি যদি আরো কনফিগার করতে চান সেই ক্ষেত্রে আর কি। এরপর যেটা হচ্ছে, যদি আপনার সাইটটা এভারগ্রিন কন্টেন্ট হয়, এভারগ্রিন কন্টেন্ট বুঝুন তো, যেমন ধরেন যেমন হাউ টু লুজ বডি ফ্যাট, এটা সবসময় এভারগ্রিন। কিন্তু ধরেন নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ডের মোবাইল, ওই ব্র্যান্ডের মোবাইল 3 বছর পরে সে কি আর মানে লেটেস্ট থাকবে? তাহলে ওই কন্টেন্টটা তো এভারগ্রিন না, ওটা ব্যাকডেটেড। কিন্তু কিছু কন্টেন্ট আছে এভারগ্রিন, সেটা হতে পারে চিকিৎসা, চিকিৎসা তো সারা জীবনই ওই রোগ হবেই মানুষের, ওটা, তাই না? তো এভারগ্রিন যে বিষয়গুলো, এই এভারগ্রিন যদি কন্টেন্ট হয় আপনার সাইটের, সোজা কথা আমি এইভাবে বুঝাই যে আপনার সাইটটা ধরেন নিউজ সাইট, তাহলে 5 দিন আগে নিউজ এখন আর আপনার এটা কাজে আসবে না, ব্যাকডেটেড হয়ে যাচ্ছে না? তো নিউজ সাইট যদি হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা টিক মার্ক দিয়ে দিতে পারেন, যেন একজন ভিজিটর এসে ডেটটা যখনই সার্চ ইঞ্জিনে দেখবে, ডেটটা শো করবে এটা কবে। হ্যাঁ, যেমন বা এটা দিয়ে দিই, দেখেন এই যে কন্টেন্টটা 2013 সালে ডিসেম্বর, এইটা কিন্তু একটা এভারগ্রিন একটা সাবজেক্ট। এখন এটাই একটা এভারগ্রিন সাবজেক্ট, কিন্তু এখানে তারিখ তারিখ দেয়া, স্বাভাবিকভাবে একজন চিন্তা করবে আগের আগের তারিখের, না এটাই যাই, এটা অনেক পুরাতন, হয় না অনেক সময়? আর যদি এটা এভারগ্রিন না হয়ে নিউজ হইতো, ডেফিনেটলি এখানে জীবনেও আসতো না। আসতো? আসতো না। নিউজ ওরিয়েন্টেড সাইট হলে 13 সালে নিউজে কেউ যাবে? যাবে না। নিউজ না হোক, অন্য কোনো টপিকস হতে পারে, যেটা এক এক বছর আগের পোস্ট, কিন্তু 1 বছর আগে। এই জন্য যেটা করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমার সাইটটা কি এভারগ্রিন টাইপের জিনিস নাকি আপডেটেড জিনিস। ধরুন এটা হচ্ছে একটা কি টেকনোলজি সাইট, তো এটা কি আপডেটেড একটা সাইট না? তাহলে এর ক্ষেত্রে কি করা উচিত? এর ডেট শো করা উচিত না করা উচিত না? উচিত, ঠিক আছে না? তো কারণ ও হচ্ছে, ও এই জন্য, কারণ নির্দিষ্ট কোনো একটা জিনিস নিয়ে সে বললো, সেটা লেটেস্ট ইনফরমেশনটা এখন নিয়ে আবার সে লিখলো, জিনিস ওইটাই, কিন্তু এটা লেটেস্ট ইনফরমেশন নিয়ে লিখলো। তাহলে তারিখটা থাকলে তার বোঝা যাচ্ছে যে সে এই পোস্টটা লেটেস্ট পোস্ট করেছে, তাই না? আর যদি তারিখ না থাকে, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে এটা কি আজকের নিউজ না কোন দিনের নিউজ। এই জন্য যেটা করবেন, সাইটটা যদি আপনার এভারগ্রিন হয়, তাহলে আপনি যেটা করবেন, যা আছে তাই রাখতে পারেন, ব্যাকডেট হোক সমস্যা নাই, 5 বছর আগেও হলেও এভারগ্রিন। 5 বছর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যা ছিল এখনো তাই আছে। তাহলে তো মানে একটা সন্দেহের মধ্যে পড়ে যাই। আপনি বলছিলেন যে ওই পারফরমেন্স বডিফাইটার যে ইয়াটা, এটা 2013 করছে ও এভারগ্রিন আচ্ছা হিসেবে। আচ্ছা, এভারগ্রিন হলে আমার বলার ভুল আছে, এভারগ্রিন হলে পুরাতনেও সমস্যা নাই, কিন্তু যদি এভারগ্রিন না হয়, তাহলে পুরাতন হলে সমস্যা আছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যাই হোক, আমার মতে
এখানে আমার মতে ডেটটা শো না করাটাই ভালো। তো আধা ঘন্টা যদি পরীক্ষা হয় তাহলে 9 মিনিট আছে, তাহলে কোশ্চেন করা যেতে পারে। না, আমাকে একটু শেষ করে নিই আমি আগে, হ্যাঁ। অন্তত এটা শেষ করতে হবে, এই প্লাগইনসটা শেষ করতে হবে। আচ্ছা, তো যেটা করব, আমার মতে এটা আপনার কি বলে, ডেট দেখানোর প্রয়োজন নাই। যে হ্যাঁ, ডেটটা না দেখাইলে আমার মতে আমার কাছে ভালো হয়। যাই হোক, এটা আপনার ব্যাপারে, দেখাবেন কি দেখাবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করবেন, বাকিগুলো টাচ করবেন না। বাকিগুলো যদি টাচ করেন তাহলে কিন্তু খুব খুব বিপদ হবে, ঠিক আছে। টিক মার্ক দিয়ে দিলে অসুবিধা হবে। আচ্ছা, কেন অসুবিধা হবে, পরে আবার সার্চ ইঞ্জিনে এটা শো করবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করবেন, আপনি এখানে সেভ করে দিলেন। তারপর যাবো টেক্সোনমিজ। টেক্সোনমিজ আবার কি জিনিস? টেক্সোনমিজ হচ্ছে, অর্থাৎ গ্রুপ অফ কন্টেন্ট, মানে কোনো কিছুকে গ্রুপ আকারে শো করা, ওটারে বলে ট্যাক্সোনমি। সেটা হতে পারে যেমন ট্যাগ, সেটা হতে পারে ক্যাটাগরি, সেটা হতে পারে আর্কাইভস। ক্যাটাগরিতে কি অনেকগুলি পোস্টকে একটা গ্রুপ করে শো করে না? হ্যাঁ, ওই তো, মানে গ্রুপ গ্রুপ আকারে হয়, তাই না? মানে একটা পোস্টকে নিয়ে তো আর একটা ক্যাটাগরি হয় না। তো গ্রুপ আকারে দেখানোর পদ্ধতিকে ট্যাক্সোনমি বলে। তো এই ক্ষেত্রে এই যে দেখেন ক্যাটাগরি, ট্যাগ, হ্যাঁ, এই বিভিন্ন জিনিস আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ক্যাটাগরি পেজগুলি এবং ট্যাগ পেজগুলি ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু একটা কারণ, ঠিক আছে। কারণ আপনার মূল পোস্টটাও আপনার মূল পোস্টের পেজে আছে, সেটা আবার ক্যাটাগরি পেজেও আছে। তার মানে একই জিনিস একাধিক জায়গায় আছে, সেটা আবার ট্যাগেও আছে। ট্যাগের জিনিসটা বুঝুন তো, আমি সেদিন বুঝিয়েছিলাম। আমি বুঝিয়েছিলাম না টেক টিউনস দিয়ে? হ্যাঁ, মনে আছে আপনাদের? যে ট্যাগের মধ্যে কি হয়, ওয়ার্কশপে মনে হয় বলেছিলাম, নাকি খেয়াল আসছে না। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কন্টেন্ট কি হয়, এই যে কন্টেন্টটা, এটা কি হচ্ছে, এটা যে ট্যাগটা দিল, এই কন্টেন্টটা, এই যে অটো লাইকের গেলেও আমি এটা পাবো, ফেসবুক আইডি হ্যাককে গেলেও পাবো, এই কন্টেন্টটাই পাবো। হ্যাঁ, এবার তো এই ট্যাগগুলো যেটা হয় কি, আমার এই কন্টেন্টটাকে ডুপ্লিকেট করার একটা ইস্যু তৈরি করে সার্চ ইঞ্জিনে। তো সার্চ ইঞ্জিন একটু কনফিউজড হয়ে যায় যে কি ব্যাপার, এই কন্টেন্ট এই ইউআরএল এ গেলেও পাওয়া যাচ্ছে সার্চ ইঞ্জিন থেকে, আবার মূল পোস্ট পেজে গেলেও পাওয়া যাচ্ছে, কোনটাকে ক্রাউল করব। তো এক্ষেত্রে সার্চ ইঞ্জিন যখন ডিসিশন নিতে তার প্রবলেম হয়, তখন সে এটাকে ডুপ্লিকেট ধরে ফেলতে পারে, অর্থাৎ এখানে একটা রিস্ক থেকে যায়। এই জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব, ঠিক আছে। নো ইন্ডেক্স, ফলো, অর্থাৎ তুমি এটাকে ইন্ডেক্স করো না, তুমি ফলো করো, ক্রাউল করো, বাট এটাকে তুমি ইন্ডেক্স করো না। অর্থাৎ আমার ভিজিটরকে এটা এটা আমার ক্যাটাগরির ইউআরএল গুলি ভিজিটরকে শো করার দরকার নাই, তুমি আমার মূল পোস্টকে শো করো, কিন্তু ক্যাটাগরিটার ওখানে শো করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনারা এটাকে কি করবেন, নো ইন্ডেক্স, ফলো টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক একইভাবে ট্যাক্স, ট্যাক্স গুলো এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এখানেও টিক মার্ক হবে, এখানেও টিক মার্ক হবে। আচ্ছা, আর এটা এটা যেভাবে আছে সেভাবে, এটাকে আর কিছু করার প্রয়োজন নেই। তারপর সেভ করে কাজ শেষ। এরপর আর্কাইভস। অথর আর্কাইভসও আপনার ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু করার একটা কারণ হয় অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এটাকেও আমরা যেটা করব, এই ডেট আর্কাইভস, অর্থাৎ ডেট বেসিসে আর্কাইভ, এগুলি সবগুলি আমরা কি করব, এই যে টিক মার্ক দিয়ে দিব যে অ্যাড নো ইন্ডেক্স, ফলো, ঠিক আছে। আচ্ছা, আর আরো ভালো হয় যদি এটা ডিজেবল করে দেন। ডিজেবল করে দিলে তো ডিজেবলই হয়, অর্থাৎ দুটোটা টিক মার্ক দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এখানে সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি চাইলে। আচ্ছা, এরপর আপনি সেভ করলেন। এরপর আদার্স। আদার্সে এখানে একটা জিনিস এখানে আর্কাইভসে, হ্যাঁ, আচ্ছা, এগুলির জন্য আমরা আলাদাভাবে কনফিগার করব, ঠিক আছে। এই জায়গাগুলো আমরা আলাদাভাবে কনফিগারে আসবে, মানে আমরা আলাদা প্লাগইনস দিয়ে আমরা এই কাজগুলো দেখাবো। আদার্স, আদার্সে এখানে যেটা করবেন, এটা টিক মার্ক দিবেন। এটা কেন টিক মার্ক দিবেন, কারণ এটা বলতেছে কি,
আপনারা খেয়াল করে দেখেছেন যে কিছু কিছু সাইট আছে যেখানে পেজ 1 পেজ 2 পেজ 3 এরকম থাকে, যেমন এই সাইটটাতে দেখেন একটু নিচের দিকে গেলে এটা হবে এই যে পেজ 2 তে গেলাম। হ্যাঁ, এই যে ধরেন এই যে ইউআরএলটা, এখন এটা দ্বারা গুগল কি বুঝবে যে পেজ 2 তে কি আছে? এটা বোঝা যায়, কিছু বোঝা যায়, বা আপনি বুঝতে পারতেছেন যে পেজ 2 তে কি আছে? তাহলে জিনিসটা কি ইউজার ফ্রেন্ডলি হলো না ভিজিটর ফ্রেন্ডলি হলো না? তো কিন্তু এখন এই পেজটাকে যদি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে, দেখি তো ইন্ডেক্স করছে কিনা। হ্যাঁ, সে ইন্ডেক্স করে ফেলছে। এখন যখন সে এটা ইন্ডেক্স করছে দেখেন মেটা ডেসক্রিপশনে এগুলি কি লেখা, আসসালামু আলাইকুম, তাই না? যাই হোক, সালাম দিচ্ছে ভালো কথা, কিন্তু এই পেজটাকে যখন সে ইন্ডেক্স করেছে, এখন আমরা যেটা করব এটাকে মানে টিক মার্ক দিয়ে দিব, যেন সে কি করে আমার এরকম ইনার পেজ যেগুলো আছে যে এগুলি যেন সে টিক না করে, এগুলি ইন্ডেক্সের প্রয়োজন নাই। ঠিক আছে? কেন প্রয়োজন নাই? কারণ আমার তো অটোমেটিক্যালি আমার যে মূল পোস্ট পেজ যেটা, সেটা তো আমার ইন্ডেক্স হচ্ছেই। ধরেন আমার পেজ নাম্বার 2 তে এই এই আর্টিকেল আছে, এটা আছে, এটার জন্য তো নিজস্ব যে ইউআরএল সেটা তো ইন্ডেক্স হচ্ছেই। ঠিক আছে? তাহলে আবার আমার পেজ 2 তে এটাকে আবার ইন্ডেক্স করানোর প্রয়োজন কি? তাহলে তো আমি একই জিনিসকে দুইবার ইন্ডেক্স করাচ্ছি এভাবে সার্চ ইঞ্জিনে। এই জন্য আমরা কি করতেছি, এখান থেকে সে বলতেছে যে এরকম পেজ 2 পেজ 3 এগুলি নেভিগেট পেজ যেগুলি বলে আর কি, অর্থাৎ পেজ এক পেজ থেকে আরেক পেজে, এটা কি করবো আমরা নো ইন্ডেক্স সাব পেজ বলে এটাকে, ওগুলো আমরা টিক মার্ক দিয়ে দিব। বলতেছে মেটা কিওয়ার্ড ইউজ করবেন। মেটা কিওয়ার্ড এখন গুগল মানে ইউজ সেটাকে গুরুত্ব দেয় না, এবং কি টুলসটা যিনি বানিয়েছেন তিনিও বলেছেন যে এটা উনি ইউজ করেন না। তো কাজেই উনি যেহেতু করেন না, আমরা কেন করব? আমরা এটা ফাঁকাই রাখবো, এটা টিক মার্ক দিব, এটা ফাঁকা থাকবে, আর এইটা আর এটা টিক মার্ক দিব। অর্থাৎ বলতেছে যে আপনার সাইটে যে মেটা ডেসক্রিপশন আছে, এটা অন্যান্য যে যে আপনার ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিতে আপনার এই মেটা ডেসক্রিপশনটা যেন মানে ডুপ্লিকেট না হয়, ডুপ্লিকেট থেকে সেভ থাকার জন্য এগুলিকে বলতেছে যে ওগুলোকে টিক মার্ক দিয়ে দিতে। আমরা এগুলি টিক মার্ক, এই তিনটা টিক মার্ক দিয়ে সেভ সেভ করে বের হয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, তো কয়টা বাজে? 5:30। আচ্ছা, এরপর এক মিনিট, কি কিছু লাগবে? এই এসি রিমোট আবার নিয়ে গেছি। এরপর এখানে দেখেন পার্মালিঙ্ক একটু আসবে অ্যাডভান্স থেকে। এটা হচ্ছে ব্রেড কাম হচ্ছে, অর্থাৎ মানে এভাবে আনলে পরে কি হবে, আরো নিচে নামবে, ড্রয়ার খুলবে, এই জায়গাগুলো ব্রেড কাম। ঠিক আছে? তো আপাতত ব্রেড কামে যাচ্ছি না, পার্মালিঙ্কস একটু যাচ্ছি। পার্মালিঙ্কস থেকে যেটা করতে হবে, এটাকে কিছু না করলেও চলবে। এইটা এটা কি? এটা হচ্ছে অ্যাটাচমেন্ট আইডি। অর্থাৎ আমরা যদি গুগলে যাই, দেখবেন কি কোনো একটা ইমেজে যদি যাই, ওটা বিশাল, কোথায় যেন একটা ইমেজে ছিলাম না একটু আগে, হ্যাঁ এইটাতেই ধরেন, এটা কি তার একটা, এটা তার একটা ইউআরএল, তাই না? এখন এই যে ইউআরএলটা আসলাম, এখন এটা যদি গুগল ক্রাউল করে, তাহলে গুগল এসে দেখবে কি একটা ছবি, তাই না? এখন সে এই ইউআরএল এ যদি এটা ইন্ডেক্স হয়, তাহলে সে এটাকে লো কোয়ালিটি কন্টেন্ট মনে করবে। কেন? কারণ এখানে যথেষ্ট ইনফরমেশন নাই। ঠিক আছে? তো এই অ্যাটাচমেন্ট আইডি থাকে প্রতিটা এই টিমেজ গুলোর কি হয়, অ্যাটাচমেন্ট আইডি থাকে। তো এই অ্যাটাচমেন্ট আইডি গুলো যেটা আমরা করি, এটা যদি আমরা এখানে দেই, তাহলে রিডাইরেক্ট হয়ে যেটা হবে কি, এই মানে ছবি টবি এগুলির অ্যাটাচমেন্ট আইডি গুলো রিডাইরেক্ট হবে ওই পোস্টে, যে পোস্টে এই ছবিটা ছিল, কি হবে, ওই পোস্টে এটা মানে রিডাইরেক্ট হয়ে ওখানে যাবে। এই জন্য আমরা এটা কি করব, এটা টিক মার্ক দিয়ে দিব। ঠিক আছে? কেন এটা টিক মার্ক দিতেছি আমি আবার বলি, কারণ আমার ওই যে আমার যে পোস্ট পিকচার এগুলো সার্চ ইঞ্জিনের কাছে মনে হবে কি এটা একটা এই কন্টেন্ট এটা, বাট দিস ইজ লো কোয়ালিটি কন্টেন্ট, কারণ এখানে বেশি ইনফরমেশন নাই, কারণ আপনি এটাকে ইন্ডেক্স করে রেখেছেন। কিন্তু এটা তো আসলে
এটা তো অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা তো আপনার একটা নির্দিষ্ট কন্টেন্টের অংশ, ও তো পুরো আলাদা কন্টেন্ট না, তাই না? ও একটা আলাদা অংশ। এখন এই আলাদা অংশটাকে তাহলে আপনার কি করা উচিত? যার অংশ তার আন্ডারে রাখা উচিত না? তাহলে তো আর আপনি লো কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সবাই কিন্তু চুপচাপ বসে আছেন, হ্যাঁ? কথা বলতে বলি নাই, তার মানে এই না যে কথা বলাও যাবে না, কথা কথা বলতে হবে। তো আমাদের যেটা যার জিনিস তার কাছে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা আলাদাভাবে না রেখে আমি ওই জায়গায় যদি রিডাইরেক্ট করে দেই, তাহলে হবে কি, তাহলে আর আমার সে লো কোয়ালিটি কন্টেন্ট বলতে পারবে না। ঠিক আছে ব্যাপারটা? তো এই লো কোয়ালিটি কন্টেন্ট এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, ওই আলাদা যে অ্যাটাচমেন্ট যে ফাইলটাই থাকে এটা যেন রিডাইরেক্ট হয়ে যায় ওই প্যারেন্ট পোস্টের জন্য ইউআরএল চলে যায়। এরপর বলতেছে এটা রিমুভ স্টপ ওয়ার্ডস কি জিনিস বলতে পারেন কেউ? স্টপ ওয়ার্ডস স্টপ ওয়ার্ডস হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেটা গুগল বুঝতে পারে না। সেটা কি? অর্থাৎ গুগল ওই শব্দের জন্য ব্লাইন্ড। যেমন ধরেন প্রিপোজিশন, তারপর হচ্ছে কনজাংশন, যেমন ধরেন হিম, হার, এন্ড, অর, এই 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 শব্দগুলিকে বলে স্টপ ওয়ার্ডস। টু, ইন, অন, এগুলি গুগলের কাছে মূল্যহীন। এই সকল শব্দ, এই সকল শব্দ যদি আপনার ইউআরএল এ থাকে, ইউআরএল তো বুঝতে পারছেন আপনি যে মানে মানে ইউআরএল এ যদি ধরেন এখানে থাকলো ফর, এই ফর শব্দটাকে সে কি করে, মানে আমরা বলি না কালার ব্লাইন্ড, কিছু কিছু মানুষ আছে কালার, আপনি যে কালার দেখবেন ওই একটা নির্দিষ্ট কালার সে দেখতে পারছে না, এটা তো কালার ব্লাইন্ড বলে নাকি? হ্যাঁ যাই হোক, তো যেটা হয় তো এরকম আপনার ইউআরএল থেকে যে স্টপ ওয়ার্ডস গুলি যেন রিমুভ করে দেয়, সেই জিনিসটার জন্য এটা টিক মার্ক দেয়, তো এটাকে টিক মার্কই রাখবেন আপনি। এরপর হচ্ছে রিপ্লে টু কম ভেরিয়েবল, এটাও টিক মার্ক দিবেন। এটা কি জিনিস? যখন আপনার ওয়েবসাইটে কেউ কমেন্ট করে, যখন কোনো লিংক দেয়, হ্যাঁ, যখনই কেউ লিংক দেয় প্রতিটা কমেন্ট কিন্তু আলাদা একটা ইউআরএল তৈরি হয়। না না, ওর ইউআরএল না, মানে কমেন্ট করলে কিন্তু আরেকটা কমেন্টেরও একটা লিংক হয়। হ্যাঁ, তো ওই কন্টেন্টটা কি হচ্ছে, প্রতিটা কমেন্টে আলাদা আলাদা ওই কন্টেন্টটা যাচ্ছে না? তাহলে একই কন্টেন্ট কি প্রতিটা কমেন্টের আন্ডারে আবার যাচ্ছে না? তাহলে কি ডুপ্লিকেট হওয়ার একটা চান্স আছে না এই জায়গাটাতে? আপনি কষ্ট করে কন্টেন্ট লিখেছেন ইউনিক, বাট দিস ইজ গোয়িং টু বি ডুপ্লিকেট। বুঝতেছেন তো আমার কথাটা সবাই? হ্যাঁ হ্যাঁ, কমেন্টের কারণে। তাহলে আমার কি করা উচিত? কারণ প্রতিটা কমেন্টই তো একটা ইউআরএল তৈরি করতেছে। কার ভিত্তিতে? ওই কন্টেন্টের ভিত্তিতে, কারণ কমেন্টটা তো ওই কন্টেন্টের। এই জন্য আমরা কি করবো, সেফ জোনে থাকার জন্য আমরা এই রিপ্লে টু কম ভেরিয়েবলটা টিক মার্ক দিয়ে দিব। মানে সে তখন বুঝে নিবে যে এই গুগলকে দেখাবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে এটা আপনি টিক মার্ক দিলে দিতে পারেন, না দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আমার এখানে দেয়া হয়নি। ঠিক আছে, এই লোকেরা আমি খুব সুন্দর মতো কনফিগার করে দিয়েছিলাম, বেশি বুঝছে, হ্যাঁ, সব এলোমেলো করে উল্টাপাল্টা করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, আমরা আমরা এখন শেষ করতে হবে আমাদেরকে। কোনো চিন্তার কারণ নাই, আমাদের এখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আমি কিন্তু আজকে আপনাদেরকে বেসিক জিনিস বলছি, হ্যাঁ, কারণ বেসিক দিয়ে তো অ্যাডভান্সে যেতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা 5 মিনিট আর 2 মিনিট সময় শেষ করে আমি এটা একটু শেষ করি। এরপর যেটা করবেন আপনি এখান থেকে এটা ইনফোর্স ট্রেলিং স্ল্যাশ, এটা আপনি চাইলে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, আমার মতে দেওয়ার দরকার নাই। ট্রেলিং স্ল্যাশ হচ্ছে ধরেন আপনার যেটা হয় ক্যাটাগরির পরে যে একটা স্ল্যাশ থাকে না, এই যে জিনিসটা, এটা একটা জোর জবরদস্তি একটা স্ল্যাশ দেওয়ার জন্য। হ্যাঁ, তো যে জায়গাগুলিতে দেখবেন কি ইনফোর্স লেখা, সেই জায়গাগুলি আমি টিক দেই নাই। হ্যাঁ, আরেকটা ইনফোর্স, খেয়াল করছেন যে আমি আরেকটা ইনফোর্সের কথা বলেছিলাম, ওটাও কিন্তু আমি দেই নাই। ঠিক আছে, ইনফোর্স গুলি দেই নাই। ওকে, আচ্ছা। এরপর এটাও টিকমার্ক দিই না, এই জন্য এটা টিকমার্ক দিই না কারণ এটার সাথে আবার অ্যাফিলিয়েট লিংকের একটা সম্পর্ক আছে, এই জন্য এটা টিকমার্ক দিই না। অ্যাফিলিয়েট লিংক আবার যদি উল্টা হয়ে যায় তাহলে কিন্তু অ্যাফিলিয়েট লিংক চেঞ্জ হয়ে গেলে আর ওই কমিশন আপনি পাবেন না, বুঝছেন? তো এই জন্য আপাতত এটা আমি ধরি নাই, এটা কাস্টমাইজ করা যেত, সময় যেহেতু না, এটা নিয়ে এটা ডিফল্ট ভাবেই রাখেন, ডিফল্ট ভাবে। আর এখান থেকে যেটা করতে পারেন, এই তিনটাকে সিলেক্ট করে নিতে পারেন। বলে রাখা ভালো, একটু বলি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। একটা ওয়েবসাইটে উপরের দিকে বিভিন্ন ধরনের ফ্ল্যাশ ট্যাশ আবি যাবে অনেক কিছু থাকে, তো ওগুলোতে অনেক কোডিং থাকে। এখন আমরা তো কোডার না, আমরা ওই কোড তো বুঝতে পারবো না কোনটা মুছবো না কোনটা রাখবো। তখন হয় কি, সার্চ ইঞ্জিনের এই যে উপরের অংশে যে এই যে ব্যানার ট্যানার থাকে, ওই কোডগুলো সার্চ ইঞ্জিনে রিড করতে অনেকটা সময় লাগে।
সে কিছুটা বিরক্ত হয়। তো সে যেন বিরক্ত না হয় এই জন্য আমরা যেটা করি, ক্লিন আপ করে দিই। যে হেড সেকশন বলতেছে, হেড সেকশন, হ্যাঁ, এই হেড সেকশনে যে বিভিন্ন কোড থাকে, যে কিউরি বিভিন্ন ধরনের কোড থাকে, ওই কোডগুলোকে কি করতে, যেন সেটা ক্লিন করে দেয়, যেন সার্চ ইঞ্জিন ইজিলি এগুলিকে রিড করতে পারে। এই জন্য আমরা এগুলিকে টিক মার্ক দিয়েছি। আপনি আরএসএস আইডি লিঙ্কটাও দিতে পারেন, তবে আমি বলবো যে এটা টিক মার্ক দেওয়ার দরকার নেই, কারণ আরএসএস ফিড বলতে একটা কথা আছে, এটা আমি আলোচনা আসবে ব্যাকলিঙ্কের ক্লাসে। অর্থাৎ সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনার সাইটে যদি কারো পোস্ট ভালো লাগে সেজন্য পায়, এরকম একটা পদ্ধতি আছে। এটা যদি আবার ক্লিন করেন তাহলে ওখানে সমস্যা হবে, এই জন্য আমি এটাকে আপাতত টিক মার্ক দেইনি। আপনারা চাইলে এটা দিতে পারেন, কারণ অনেকে আরএসএস ফিড ইউজ করে না, ঠিক আছে। আচ্ছা, এরপর সেভ করবেন, সেভ করে বের হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি এই ব্যাপারগুলো কি বোঝাতে চেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি এখানেই স্টপ করতে হচ্ছে। নেক্সট ক্লাসে আবার আলোচনায় আসবো, বিস্তারিত নিয়ে আলোচনা করব। এখন আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে, আমার হাতে একদম সময় নাই। একটু ভিডিওটা একটু স্টপ করে নিই, হ্যাঁ।